হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা বিএসসি সেকেন্ড সেমিস্টারের জন্য আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা পোর্শন থেকে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারের সেকেন্ড লেকচার আজকে কমপ্লিট করব। এবং সেকেন্ড লেকচারে আজকে আমরা মেনলি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা কিন্তু তোমরা অলরেডি এর আগে পড়ে এসছো, সেটা হচ্ছে ক্লাস 11-এ। অবশ্যই তোমরা সবাই পড়েছো ক্লাস কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা। সেটা আমাদের যে কোনো জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে কিংবা বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ছিল। এবং সেই কমপ্লেক্স নাম্বারের ফার্স্ট লেকচারটা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। সেখানে কিন্তু আমরা সেই ফার্স্ট লেকচারে কমপ্লেক্স নাম্বারের একদম বেসিক আইডিয়া থেকে শুরু করে কমপ্লেক্স নাম্বারের ইন্ট্রোডাকশনের কি করে হয়েছে বা কিভাবে হয়েছে সমস্ত জিনিস করেছি, তার অ্যাডিশন মাল্টিপ্লিকেশন থেকে শুরু করে ডিভিশন সাবট্রাকশন প্রত্যেকটা জিনিস সম্পর্কে জেনেছি, এবং সেই অপারেশনগুলোর যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। ঠিক আছে, তো সেই জায়গাটার ক্লাসটা অবশ্যই তোমাদের ভালো করে দেখে নিতে হবে। সেটা তোমরা অলরেডি ক্লাস 11-এ জানো, একদম বেসিক আইডিয়া আমরা ক্লিয়ার করেছি সেখানে, এবং অনেক মানে অবশ্যই বিএসসির সঙ্গে টাচ রেখে। ঠিক আছে, তো সেই জায়গাটা তোমরা অবশ্যই দেখে নেবে এবং তারপর সেকেন্ড লেকচারটা দেখতে তোমাদের আরো বেশি সুবিধা হবে, আরো বেশি ভালো লাগবে। তো যাই হোক, আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকে সেকেন্ড লেকচার অন কমপ্লেক্স নাম্বারস ফ্রম ক্লাসিক্যাল অ্যালজেব্রা অফ সেকেন্ড সেমিস্টার বিএসসি। আচ্ছা, আজকের ক্লাসে আমরা মেইনলি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট, যেটাকে আমরা বাংলায় বলতাম অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল রাশি। ঠিক আছে, অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। এটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট জিনিসটা কি, খুব নর্মাল বেসিক একটা আইডিয়া। কনজুগেট কাকে বলা হচ্ছে, কনজুগেটের সঙ্গে যেমন কনজুগেট কথাটা আমরা এই প্রথম পাইনি কমপ্লেক্স নাম্বারে, তার আগে আমরা একদম ক্লাস 10-এ পেয়েছিলাম। সেটা হচ্ছে করণী বা সার্ট বলে একটা চ্যাপ্টার ছিল। সেই করণী চ্যাপ্টারে আমরা একটা অনুবন্ধী করণী বা কনজুগেট সার্ট বলে একটা কনসেপ্ট পেয়েছিলাম। সেটা কিরকম ছিল, সেটা ছিল হচ্ছে যদি এ প্লাস রুট বি যদি কোনো একটা সার্ট হয়, তাহলে তার অনুবন্ধী যে সার সেটাকে আমরা বলতাম হচ্ছে এ মাইনাস রুট বি, অর্থাৎ কনজুগেট সারটা হচ্ছে এ মাইনাস রুট বি, অর্থাৎ এই রুট বির আগে একটা মাইনাস বসিয়ে দিতাম। ঠিক সেরকম ভাবেই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও জেড ইকুয়ালস টু যদি এক্স কমা ওয়াই এরকম অর্ডার পেয়ারে লিখি, কিংবা এক্স প্লাস আই ওয়াই এরকম ভেঙে লিখি এক্সপ্লিসিট ফর্মে, নর্মাল ফর্মে বা জেনারেলাইজ ফর্মে যদি লিখি, যেখানে অবশ্যই এক্স এবং ওয়াই কিন্তু রিয়েল নাম্বার, কারণ এক্স এবং ওয়াই রিয়েল নাম্বার না হলে আমাদের কি সমস্যা হবে, জেডটা মেবি কমপ্লেক্স নাম্বার নাও হতে পারে। মানে জেডটা হতেই পারে, সেখানে ইমাজিনারি পার্টটা থাকলো না, এরকম হতে পারে যদি এক্স আর ওয়াইটা পিওরলি রিয়েল নাম্বার না হয়। সেটা কেন, সেটা আমরা আগের ক্লাসে শিখেছি। ঠিক আছে, যেমন ধর এক্সটা আমি বললাম হচ্ছে সামথিং 2, আর ওয়াইটা আমি বললাম হচ্ছে সামথিং আই। তাহলে সেক্ষেত্রে জেড ইকুয়ালস টু যদি এক্স প্লাস আই ওয়াই বলি, তাহলে কি হবে 2 প্লাস আই ইন্টু আই এর ভ্যালু কত আই। আর আমরা সবাই জানি 2 প্লাস এটা হচ্ছে আই স্কোয়ার, আর আই স্কোয়ারের মান হচ্ছে -1, সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তাহলে 2 - 1 করে কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, যেটা কিনা পিওরলি একটা রিয়েল নাম্বার। সেটা কিন্তু অবভিয়াসলি একটা রিয়েল নাম্বার। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার তো বটেই, কিন্তু সেটা কিন্তু একটা রিয়েল নাম্বার, সেখানে কোনো ইমাজিনারি পার্ট নেই। তো আমরা যদি জেনারেলাইজ ভাবে একটা কমপ্লেক্স নাম্বারকে ধরতে চাই, একটা কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটটাকে নিতে চাই, তাহলে কিন্তু অবশ্যই এক্স এবং ওয়াই কে কিন্তু রিয়েল নাম্বার হতে হবে। এক্স এবং ওয়াই যদি রিয়েল নাম্বার না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল যে জেড এর যে কম্বিনেশন এক্স এবং ওয়াই, সেটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, বা সেখানে ইমাজিনারি পার্টটা না থাকতে পারে। ঠিক আছে, তো যাই হোক, এটা আমরা আগে বলেছি জেড ইকুয়ালস টু এক্স কমা ওয়াই, যেখানে এক্স প্লাস আই ওয়াই, এক্স কমা ওয়াই বিলংস টু আর। তাহলে দেয়ার ফোর অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার বা কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা কি হবে, কনজুগেট কমপ্লেক্স নাম্বার ইজ ডিফাইন্ড অ্যাজ ইজ ডিনোটেড বাই জেড বার। জেড এর কনজুগেটটাকে জেড বার দিয়ে ডিনোট করা হবে, এবং সেটাকে ডিফাইন করা হবে জাস্ট এক্স কমা মাইনাস ওয়াই, এরকম অর্ডার পেয়ারে। অর্থাৎ জাস্ট এক্সটা এক্সই থাকবে, শুধুমাত্র ইমাজিনারি পোর্শন যেটা রয়েছে সেটার আগে একটা নেগেটিভ নিয়ে নিতে হবে। ইমাজিনারি পোর্শনের আগে একটা মাইনাস চলে আসবে। অর্থাৎ তার মানে এক্স প্লাস আই ওয়াইটা তাহলে কি হয়ে যাবে,
এক্স কমা ওয়াই অর্ডার পেয়ারটা যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে এক্স কমা মাইনাস ওয়াই অর্ডার পেয়ারটা কি হবে? এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই। ঠিক আছে, এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে অনুবন্ধী জটিল সংখ্যার কনসেপ্ট। ঠিক আছে, যেমন এখানে আমার সমস্তটাই লিখে দিচ্ছি সুন্দর করে, যে z ইকুয়ালস টু এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই বি এ কমপ্লেক্স নাম্বার, দেন দি কনজুগেট z ইজ ডিনোটেড বাই z বার। নোটেশনটা কি হবে? z বার, এবং ইজ ডিফাইন্ড বাই z বার ইকুয়ালস টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট x ইকুয়ালস টু মানে এক্স মাইনাস আই ওয়াই। ঠিক আছে, z বারের ফর্মুলাটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। ওকে, আচ্ছা, তো এই যে অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার, তেমন আমরা যদি বলি একটা কিছু এক্সাম্পল নিয়ে যদি দেখি এখানটাতে, এখানে আমি যদি এক্সাম্পল নিই কিছু, যেমন এখানে একটা এক্সাম্পল নিলাম, জেড ইকুয়ালস টু, ধর এখানে রয়েছে হচ্ছে সামথিং টু প্লাস থ্রি আই, টু প্লাস থ্রি আই, তাহলে সেই রেসপেক্টে জেড বারটা কত হবে? জেড বারটা আমাদের কাছে হয়ে যাবে টু মাইনাস থ্রি আই, টু মাইনাস থ্রি আই, জাস্ট আই এর যে আগের সংখ্যাটা রয়েছে সেখানে কোএফিসিয়েন্ট নেগেটিভ হয়ে যাবে। কিংবা আমি যদি বলি জেড ইকুয়ালস টু সামথিং টু মাইনাস থ্রি আই বা টু মাইনাস টু আই, তাহলে সেক্ষেত্রে জেড বারটা কত হবে? জেড বারটা আমাদের কাছে হয়ে যাবে টু মাইনাস অফ মাইনাস টু আই, মাইনাস টু আই তো রয়েছে, তার আগে একটা আমি এক্সট্রা মাইনাস দিচ্ছি, তার মানে আলটিমেটলি হয়ে গেল টু প্লাস টু আই। কিংবা যদি আমি এখন বলি জেড ইকুয়ালস টু সামথিং শুধু টু আই, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে জেড বারটা আমাদের কাছে হয়ে যাবে জাস্ট মাইনাস টু আই, শুধুমাত্র আই যুক্ত কম্পোনেন্টের আগে একটা নেগেটিভ চলে আসবে, এখানে কোনো রিয়েল পার্ট নেই, তার রিয়েল পার্ট লেখারও প্রয়োজন নেই, রিয়েল পার্টটা কিন্তু তার লেখারও প্রয়োজন নেই। তারপর 4 নম্বর, যেমন ধর জেড ইকুয়ালস টু আমি যদি বলি শুধুমাত্র জিরো, তাহলে জিরো মানে কি? জিরো মানে অবশ্যই আমি সেটাকে বলতে পারছি এ প্লাস আইবি ফর্মে, জিরো প্লাস জিরো আই, তাহলে সেখানে জেড বারটা কত হচ্ছে? সেই ক্ষেত্রে জেড বারটা আমাদের কাছে হয়ে যাচ্ছে জিরো মাইনাস জিরো আই। এখন জিরো মানে তো জিরো, আর জিরো আই মানে সেটাও জিরো, আর জিরো মাইনাস জিরো মানেও জিরো। তার মানে আলটিমেটলি যেটা বুঝলাম, জিরোর যে বার সেটা করলে জিরোই হচ্ছে, জিরোর বার করলে কি হচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, জিরোর বার করলে জিরো হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমি যদি এখন বলি টু, জেড ইকুয়ালস টু টু, তাহলে টু মানে আমি কি লিখতে পারি? টু প্লাস, টু মানে আমি কি লিখতে পারছি? টু প্লাস জিরো আই, তাই তো। টু কে আমি যেহেতু কমপ্লেক্স পোর্শন নেই এখানে, ইমাজিনারি পোর্শন নেই, তার মানে জিরো আই লিখতে পারছি। তাহলে সেটার ক্ষেত্রে জেড বারটা কত হবে? টু মাইনাস জিরো আই, তার মানে টু মাইনাস জিরোই হচ্ছে, কারণ জিরো আই মানে কিন্তু জিরো, তাহলে টু মাইনাস জিরো, তার মানে এগেন টু, অর্থাৎ জেডই আবার ফিরে পাচ্ছি, জেডটাই কিন্তু আবার পাওয়া যাচ্ছে। তার মানে দেখতে পাচ্ছি, যদি পিওরলি রিয়েল নাম্বার হয়ে থাকে, কোনো কমপ্লেক্স নাম্বার যদি পিওরলি রিয়েল হয়, অর্থাৎ যেমন টু, সেটা একটা পিওরলি রিয়েল ভ্যালু, একটা রিয়েল নাম্বার সেটা, তার যদি বার করা হয়, তার যদি কনজুগেট নেওয়া হয়, তাহলে কিন্তু সেটাই আবার ফিরে পাচ্ছি। তার মানে এখানে অবশ্যই আমরা একটা নোট করতেই পারি, যে ইফ z is a purely real number, z is a purely real number, purely real number, that is z যদি r এ বিলং করে, পিওরলি রিয়েল নাম্বার মানে z যদি r এ থাকে, দেন আমি সেখান থেকে কি বলতে পারবো? z বার আর z টা কিন্তু তার মানে সমান দাঁড়াচ্ছে, অর্থাৎ কনজুগেট করলে সেটাই হচ্ছে, কনজুগেট করলে কিন্তু সেটাই আবার আসছে। তাহলে এটা একটা নোট আমরা করে রাখতে পারি এখানে। ওকে, আর যদি জেডটা পিওরলি কম মানে ইমাজিনারি নাম্বার হয়, জেডটা যদি পিওরলি ইমাজিনারি নাম্বার হয়, সেক্ষেত্রে জেড বার করলে আমরা পেয়ে যাবো হচ্ছে কত? মাইনাস জেড। দেখ, জেড বার করলে আমরা কত পেয়ে যাচ্ছি? মাইনাস জেড পেয়ে যাচ্ছি। জেডটা কত ছিল এখানে? জেডটা ছিল হচ্ছে টু আই, জেডটা ছিল হচ্ছে টু আই, তার বদলে জেড বারটা কত পেয়েছিলাম? মাইনাস টু আই, অর্থাৎ এটা হচ্ছে মাইনাস জেড পেয়েছি। অর্থাৎ এখানে আমরা বলতে পারি, আরো একটা নোটের মধ্যে আমরা বলতেই পারি, সেই নোটটা আমি এখানে করে রাখছি, যে if z is purely complex number,
if z is purely imaginary number, not complex, imaginary number, কারণ একটা রিয়েল নাম্বারকেও আমরা কমপ্লেক্স বলতে পারি কিন্তু ইমাজিনারি বলতে পারি না, তো ইমাজিনারি নাম্বার বলতে হবে, পিওরলি ইমাজিনারি নাম্বার বা যেটাকে আমরা বলছি বিশুদ্ধ অবাস্তব সংখ্যা, ইমাজিনারি নাম্বার। if z is purely imaginary number then z বারটা কত হবে, z বার ইকুয়ালস টু হয়ে যাবে কিন্তু মাইনাস জেড, জেড বার সমান সেই ক্ষেত্রে হয়ে যাবে মাইনাস জেড। ওকে, আর পিওরলি রিয়েল নাম্বার হলে সেক্ষেত্রে জেড বার ইকুয়ালস টু জেড হয়ে যাবে। হচ্ছে আচ্ছা, এবার আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে এই যে কনজুগেট হবে কমপ্লেক্স নাম্বারের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বা জ্যামিতিক তাৎপর্য কি আছে সেটার। সেটার হচ্ছে কনজুগেট হবে কমপ্লেক্স নাম্বার জিওমেট্রিক্যালি আমাদের কি মিন করছে, আগের দিন যে আর্গান প্লেনের কথা আমি বলেছি বা কমপ্লেক্স প্লেনের কথা বলছি, সেই কমপ্লেক্স প্লেনে বা আর্গান প্লেনে একটা অনুবন্ধী জটিল সংখ্যা কিরকম ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা আমরা এবার দেখবো। ঠিক আছে, তার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। তো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমাদের জানতে গেলে যেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার ইজ দি রিফ্লেকশন অফ দি অরিজিনাল কমপ্লেক্স নাম্বার উইথ রেসপেক্ট টু বা অ্যাবাউট দি রিয়েল অ্যাক্সিস। ঠিক আছে, আমরা কমপ্লেক্স প্লেনের ক্ষেত্রে জানি, এটা যদি কমপ্লেক্স প্লেন বলি আমি এটাকে, বা আর্গান প্লেন যদি বলা হয়, কমপ্লেক্স প্লেন বা আর্গান প্লেন যদি বলি, তাহলে সেই আর্গান প্লেন বা কমপ্লেক্স প্লেনের ক্ষেত্রে দুটো অ্যাক্সিস থাকে, যেটা এক্স অ্যাক্সিস এর মতো থাকে সেটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, সেটাকে আমরা বলি রিয়েল অ্যাক্সিস, বা যেটা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস এর মতো দেখতে হয়। এবং যেদিকে আরেকটা যে অ্যাক্সিস থাকে সেটাকে বলছি ইমাজিনারি অ্যাক্সিস বা অবাস্তব অক্ষ বা কাল্পনিক অক্ষ, যেটাকে আমরা বলে থাকি আইএম দিয়ে ডিনোট করি, বা যেটা ওয়াই অ্যাক্সিস এর মতো দেখতে হয়। তো এই যে দুটো অ্যাক্সিস নিয়ে কম্বাইন্ডলি আমরা যেটা পাই সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল, মানে যে প্লেনটা কমপ্লেক্স প্লেন বা আর্গান প্লেন পাওয়া যায়, যেখানে কমপ্লেক্স নাম্বারগুলো সিচুয়েটেড থাকে বা তাদের কমপ্লেক্স নাম্বারগুলো যে প্লেনের মতো অবস্থান করে। এবং সেই দুটো রিয়েল অ্যাক্সিস এবং ইমাজিনারি অ্যাক্সিসের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন বা ছেদবিন্দু, সেটাই হচ্ছে আমাদের কাছে অরিজিন, যেটা আমাদের কাছে হচ্ছে 0,0, অর্থাৎ দি কমপ্লেক্স নাম্বার 0+0i, 0,0 কমপ্লেক্স নাম্বার মানে কি 0+0i, অর্থাৎ টোটালি সেটা জিরো, মানে জিরো ইজ দি নোটেশন ফর দি জিরো কমপ্লেক্স নাম্বার, জিরো ইজ দি নোটেশন ফর দি জিরো কমপ্লেক্স নাম্বার, যেটা আমরা সেটাও আগের ক্লাসে বলেছি। আগের ক্লাসটা ওই জন্য বলছি, প্রত্যেকটা জিনিস বেসিক যা আইডিয়া আলাদা আলাদা করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কনসেপ্ট ওয়াইজ আমরা করেছি, তাই সেই ভিডিওটা কিন্তু আমাদের অবশ্যই দেখে নিতে হবে। ঠিক আছে, তো এবার আমরা আসছি হচ্ছে, এখনো পর্যন্ত কনজুগেটের কনসেপ্টটা আসেনি, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা এখনো বলিনি, এবার বলতে চাইছি। তো একটা কমপ্লেক্স নাম্বার যদি তুই z ইকুয়ালস টু এক্স কমা ওয়াই নিস, একটা কমপ্লেক্স নাম্বার যদি z ইকুয়ালস টু এক্স কমা ওয়াই নেওয়া হয়, যেটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই আকারে, যেটা যেখানে অবশ্যই এক্স এবং ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার। যখনই একটা কমপ্লেক্স নাম্বার লিখবি তখনই পাশে বলবি যে এক্স ওয়াইটা হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে দি কনজুগেট জেড বার, দি কনজুগেট জেড বার ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই। এই যে কোঅর্ডিনেটটাকে, এই যে অর্ডার পেয়ারটাকে আমরা যদি জেনারেলাইজড ফর্মে লিখি বা অ্যালজেব্রাইক ফর্মে লিখি বা নর্মাল ফর্মে লিখি, সেটা কিরকম দাঁড়াবে, এক্স প্লাস মানে এক্স মাইনাস আই ওয়াই, যেখানে এখানে মাইনাস ওয়াই রয়েছে। ঠিক আছে, তো সেই কমপ্লেক্স নাম্বারটা কোথায় থাকবে, আমি ধরলাম জেডটা যদি এরকম জায়গায় থাকে, ঠিক আছে, যেটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, যেটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই আকারে। তার মানে সেইখানে দেখতে গেলে আমাদের এই যে জায়গাটা, তাহলে এক্স ওয়াই অ্যাকচুয়ালি কোন জায়গাটা ইন্ডিকেট করছে, তাহলে এক্স এবং ওয়াই অ্যাকচুয়ালি তাহলে কোন জায়গাটা ইন্ডিকেট করছে,
তাহলে এইটুকুনি হচ্ছে আমাদের কাছে এক্স, আর এইটুকুনি হচ্ছে ওয়াই। আমি ধরলাম যে এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে ধরছি, তাহলে দেখতে বোঝানোর সুবিধা হবে। আমি ধরলাম এক্স এবং ওয়াই দুইজনই গ্রেটার দ্যান 0, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে। অন্য কোয়াড্রেন্টও থাকতে পারে, ঠিক আছে, অন্য কোয়াড্রেন্টেও থাকতে পারে, আমি বোঝানোর সুবিধার্থে আমি এর ফার্স্ট কোয়াড্রেন্টে ধরলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই যে পয়েন্টটা, এক্স মাইনাস ওয়াই যে পয়েন্টটা, যেটা কিনা জেড বারকে ইন্ডিকেট করছে, কনজুগেটটাকে ইন্ডিকেট করছে, সেটা কোথায় থাকবে? সেটা মাইনাস, এদিকটা যদি ওয়াইটা পজিটিভ হয়, তাহলে নেগেটিভ ওয়াইটা কোথায় থাকবে? নিচের দিকে থাকবে। আর এক্সটা তো এক্সই রয়েছে, এখানে তো প্রথম কোঅর্ডিনেটটা এক্স সেমই রয়েছে, তাই তো? তাহলে মাইনাস ওয়াই নিতে গেলে আমাদের নিচের দিকে নিতে হবে, এবং সেম ডিস্টেন্সেই থাকবে। তাহলে এরকম জায়গায় অবস্থান করবে হচ্ছে আমাদের কাছে জেড বারটা, কারণ এই কোঅর্ডিনেটটা আমাদের কাছে কি হবে? এটাই তার মানে এক্স কমা মাইনাস ওয়াই হবে, কারণ উপরটা ওয়াই হলে নিচের পোর্শনটা মাইনাস ওয়াই, ডিস্টেন্সটা ওয়াই কিন্তু নিচের দিকে যেহেতু সেটা মাইনাস ওয়াই। ওকে, এবং সেটাকে আমরা লিখতে পারছি যে এক্স মাইনাস আই ওয়াই, অর্থাৎ এটাই হচ্ছে সেই কনজুগেট কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ এখানে একটা কি তৈরি হয়েছে? এখানে কিন্তু একটা রিফ্লেকশন হয়েছে, এখানে কিন্তু একটা রিফ্লেকশন হয়েছে। কার রিফ্লেকশন হয়েছে? এই অরিজিনাল কমপ্লেক্স নাম্বার জেড এর রিফ্লেকশন হয়েছে। কার অ্যাবাউটে হয়েছে? রিয়েল অ্যাবাউট, রিয়েল অ্যাক্সিসের অ্যাবাউটে হয়েছে, রিয়েল অ্যাক্সিসের অ্যাবাউটে কিন্তু হয়েছে। তাহলে এখানে কি ঘটেছে? এখানে ঘটেছে একটা রিফ্লেকশন, রিফ্লেকশন, রিফ্লেকশন অফ জেড অ্যাবাউট, অ্যাবাউট রিয়েল অ্যাক্সিস। তার মানে z bar is the reflection of z about real axis, z bar is the reflection of z about real axis। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের কাছে, সেটাই হলো আমাদের কাছে জেড বারের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। অর্থাৎ জেড যদি আমাদের কাছে, জেড যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাহলে জেড বার চলে যাবে কিন্তু আমাদের কাছে কোন কোয়াড্রেন্টে? না, ফোর্থ কোয়াড্রেন্টে। ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। জেড যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, এটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাহলে এটা চলে যাবে ফোর্থ কোয়াড্রেন্টে। তার মানে এটা যদি সেকেন্ডে থাকে, সেকেন্ডে থাকা মানে এরকম জায়গায় থাকে, তাহলে এটা চলে যাবে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। তো ঠিক আছে, এটা সেকেন্ডে থাকলে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। এটা যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে আবার, তাহলে সেটা আবার চলে যাবে কোথায়? থার্ডে থাকলে সেকেন্ডে চলে যাবে মোট কথা, আর ফোর্থে থাকলে ফার্স্টে চলে যাবে। অর্থাৎ ফার্স্ট এবং ফোর্থের মধ্যে ইন্টারচেঞ্জ হবে, ফার্স্ট এবং ফোর্থের মধ্যে ইন্টারচেঞ্জ হবে, আর সেকেন্ড এবং থার্ডের মধ্যে কিন্তু এখানে ইন্টারচেঞ্জ হবে। ঠিক আছে, এখানে থার্ডে আছে বলে কিন্তু ফোর্থে যাবে না, এখানে কিন্তু কোনো ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে বা ইমাজিনারি অ্যাক্সিস এর রেসপেক্টে কোনো রিফ্লেকশন হচ্ছে না, রিফ্লেকশনটা জাস্ট হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড, মানে মানে যে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে বা রিয়েল অ্যাক্সিস এর রেসপেক্টে হচ্ছে, তাই অবশ্যই ফার্স্ট হলে ফোর্থ, ফোর্থে থাকলে ফার্স্টে যাবে। সেকেন্ডে যদি জেড থাকে তাহলে থার্ডে চলে যাবে জেড বার, যদি থার্ডে জেড থাকে তাহলে সেকেন্ডে চলে যাবে জেড বার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এবং এটাই হচ্ছে আমাদের কাছে জিওমেট্রিক্যাল মানে ইন্টারপ্রিটেশন। অর্থাৎ এখানে স্পষ্ট লিখে দিয়েছি যে z bar বা conjugate complex number is the reflection or mirror image, a reflection or mirror image of the original point z about the real axis, about the real axis in the argand plane বা complex plane। ঠিক আছে, এই কথাটাই হচ্ছে ভাইটাল, রিফ্লেকশন বা মিরর ইমেজ। ঠিক আছে, রিফ্লেকশন বা মিরর ইমেজ। আচ্ছা, চলে আসি এবার এর পরবর্তী কনসেপ্টে, যেখানে আমরা কনজুগেট হবে কমপ্লেক্স নাম্বারের, কনজুগেট হবে কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন প্রপার্টি নিয়ে আলোচনা করব, বিভিন্ন প্রপার্টি নিয়ে এখানে আলোচনা করব। ঠিক আছে, যার মধ্যে ফার্স্ট যে প্রপার্টি রয়েছে, কনজুগেট হবে কমপ্লেক্স নাম্বারের যে ফার্স্ট প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে একদম বেসিক প্রপার্টি দিয়ে শুরু করছি। সেটা হলো জেড প্লাস জেড বার, জেড প্লাস জেড বার is equals to হবে 2 into real part of z, z plus z bar equals to 2 into real part of z।
2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড হবে, যেখানে জেডটা হচ্ছে যে কোনো কমপ্লেক্স নাম্বার, ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড। এই যে কনসেপ্টটা, সেটাকে আমরা কি করে প্রমাণ করব? এই কনসেপ্টটাকে আমরা প্রমাণ করব কি করে, যে জেড প্লাস জেড বার করলে 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড হবে। একদম বেসিক আইডিয়া থেকে সেটা চলে আসবে প্রুফটা। যেমন ধর, আমরা ধরে নিচ্ছি যে লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে অবশ্যই রিয়েল নাম্বার। এক্স এবং ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার। আমি সবসময় বলছি জেড যখনই ডিফাইন করবো এক্স প্লাস আই ওয়াই, তখন পাশে অবশ্যই লিখবো যে এক্স এবং ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে, কারণ আমাদের কিন্তু এখন বিএসসির ক্লাস করছে, এখানে কোনো 11-12 এর হচ্ছে না যে যা খুশি লিখলে কিন্তু নাম্বার দেবে বা সেটাকে মার্কসই করবে, এরকম কিন্তু কোনো স্কোপ দেবে না। নিজেদেরই ভালো করে গুছিয়ে সুন্দর করে যেভাবে যা লিখাচ্ছি, যেভাবে যা করাবো সেই রকম ভাবে লিখে দিয়ে আসতে হবে, তাহলে কিন্তু একটা নাম্বারও সেখান থেকে কাটানো সম্ভব হবে না। ঠিক আছে, তো এবার জেড প্লাস জেড বার, জেড বার তাহলে কত হবে? জেড যদি এরকম হয় তাহলে জেড বার কত হবে? এক্স মাইনাস আই ওয়াই, এক্ষুনি ডিফাইন করলাম। তাহলে দেয়ার ফোর জেড প্লাস জেড বার সেটা কত? এক্স প্লাস আই ওয়াই হচ্ছে জেড, আর জেড বার কত? এক্স মাইনাস আই ওয়াই। তাহলে আই ওয়াই কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কত? 2x। 2x, আর 2x মানে হচ্ছে আমাদের কাছে রিয়েল পার্ট অফ জেড। ঠিক আছে, আমরা সবাই জানি যে সে এক্স প্লাস আই ওয়াই যদি হয়, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হলে আমরা কি বলি? এক্সটাকে বলি হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, এবং ওয়াইটাকে বলি হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড। ঠিক আছে, এটাকে বলি বাস্তব অংশ, এটাকে বলি অবাস্তব অংশ জেড কমপ্লেক্স নাম্বারটার। তাই তো? তাহলে জেড প্লাস জেড বার মানে হচ্ছে 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড। ওকে, আচ্ছা এবার আমরা কি করব? এবার যদি জেড মাইনাস জেড বার করি তাহলে কি হবে? জেড প্লাস জেড বার করলে তো 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড আমরা পাচ্ছি, কিন্তু জেড মাইনাস জেড বার করলে আমরা কিন্তু পেয়ে যাব 2 ইন্টু ইমাজিনারি পার্ট অফ জেড টুগেদার উইথ এ মাল্টিপ্লিকেশন উইথ আই। ওকে, আমরা যদি যদি এখন জেড মাইনাস জেড বার করি, তাহলে আমরা কিন্তু শুধুমাত্র 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড পাবো না, সেখানে একটা আইও এক্সট্রা চলে আসবে, 2i ইন্টু ইমাজিনারি পার্ট অফ জেড। ঠিক আছে, ফর এনি জেড বিলংস টু সি, অর্থাৎ যে কোনো কমপ্লেক্স নাম্বার সি এর জন্যই এটা ঘটবে। এবং সেই প্রমাণটাও খুব সিম্পল, জাস্ট আমরা জেড এর ভ্যালু এক্স প্লাস আই ওয়াই ধরলেই কাজ মিটে যাবে। তাহলে এখানে ধরে নিই লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে অবভিয়াসলি রিয়েল নাম্বার। তাহলে দেয়ার ফর জেড বার মানে আমি আবার বলে রাখছি কত, তাহলে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে সেখান থেকে জেড মাইনাস জেড বার করলে কত হবে? তাহলে এটা মাইনাস এটা, এবার যদি ব্র্যাকেট গুলো তুলে দিস তাহলে পেয়ে যাচ্ছিস হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এগুলো বেসিক একদম আইডিয়া, এখানে তোরা বিএসসি তে উঠে এই ধরনের কাজ নিজেরাই করতে পারবি, কিন্তু তাও আমি প্রত্যেকটা জিনিস এখানে বুঝিয়ে করিয়ে দেবো। এক্স এক্স কেটে যাচ্ছে, তার মানে হয়ে গেল 2i y। কত হলো? 2i y। ওকে, তাহলে 2i টা তো 2i এর মতো থাকলো, কিন্তু ওয়াই মানে কত? এই যে বললাম ওয়াইটা হচ্ছে ইমাজিনারি পার্ট এবং এক্সটা হচ্ছে রিয়েল পার্ট, তাহলে এটা ওয়াইটাকে আমরা অবশ্যই বলতে পারি ইমাজিনারি পার্ট অফ জেড। ওয়াই ইজ ডিফাইন্ড অ্যাজ দি ইমাজিনারি পার্ট অফ জেড। তাহলে আবারও প্রমাণ হয়ে গেল জেড মাইনাস জেড বার ইকুয়ালস টু 2i ইন্টু ইমাজিনারি পার্ট অফ জেড, বাট জেড প্লাস জেড বার ইজ দি 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড, 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড। ঠিক আছে, আচ্ছা নেক্সট নেক্সট যে প্রপার্টি সেটা হচ্ছে বলছে
যে জেড ইন্টু জেড বার ইজ পিওরলি রিয়েল নাম্বার। জেড ইন্টু জেড বার ইজ পিওরলি রিয়েল নাম্বার। ঠিক আছে, ফর এনি z belongs to set of complex numbers। ঠিক আছে, তো জেড ইন্টু জেড বার এটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো, যখন মডিউলাস সম্পর্কে বলবো কমপ্লেক্স নাম্বারের সেখানে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে টপিক ওয়াইজ আলাদা আলাদা করে কনসেপ্ট শিখবো, আলাদা আলাদা করে ফর্মুলা শিখবো, এবং সেই রিলেটেড যে ধরনের প্রবলেমগুলো আমাদের পরীক্ষায় আসবে, যে প্রবলেমগুলো আমাদের স্ট্যান্ডার্ড যে বই এসকে মাপার বই আমি রেফার করেছি সেই বইতে রয়েছে, সেই প্রবলেমগুলো কিন্তু ইনস্ট্যান্ট সলভ করে ফেলবো। গোটা চ্যাপ্টার শিখবো, তারপর অঙ্ক করবো, সেগুলো কিন্তু অন্তত ম্যাথামেটিক্স অনার্সে হবে না। সেটা কিন্তু 11-12 এর নিয়মে পড়লে এখানে কিন্তু আমরা কিচ্ছু ধরতে পারবো না, বুঝতেও পারবো না। বা ম্যাথামেটিক্স অনার্স হোক বা জেনারেল হোক, যে কোনো ক্ষেত্রেই আর বিএসসি তে উঠে এই জিনিসটা সম্ভব হবে না। ঠিক আছে, আমাদের অবশ্যই প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ওয়াইজ ফর্মুলা ওয়াইজ শিখে তারপর সেটাকে সেই রিলেটেড যে যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো ইনস্ট্যান্ট সলভ না করলে কিন্তু আমাদের সেগুলো ঘেটে যাবে লাস্টে গিয়ে যখন করবো, কারণ এত কনসেপ্ট এখানে রয়েছে, এত ফর্মুলা এখানে রয়েছে, বা এত থিওরি এখানে রয়েছে। তো জেড ইন্টু জেড বার ইজ এ পিওরলি রিয়েল নাম্বার, সেটা আমরা প্রমাণ করবো কি করে? জাস্ট আবারও জেড একটা ধরে নেবো প্রমাণটাতে। লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে অবভিয়াসলি এক্স এবং ওয়াই হচ্ছে রিয়েল নাম্বারস। তাহলে জেড বার ইকুয়ালস টু কত হবে? এক্স মাইনাস আই ওয়াই। তাহলে দেয়ার ফোর জেড ইন্টু জেড বার সেটা কত? জেডটা কত? এক্স প্লাস আই ওয়াই, আর জেড বার কত? এক্স মাইনাস আই ওয়াই। তো এবার তোরা নর্মালও গুণ করতে পারিস, অথবা এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা দিতে পারিস। সেখানে দেখতে পাচ্ছিস এ প্লাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে। এ স্কোয়ারটা কত? এক্স স্কোয়ার, আর বি স্কোয়ারটা কত? আই ওয়াই এর স্কোয়ার। তার মানে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস, প্লাস আমি এখন বলছি না, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আই স্কোয়ার মানে কত? -1। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে কত রয়েছে? 1। তেমন মোট কথা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে জেড ইন্টু জেড বার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাস আমরা দেখবো, এটাই হচ্ছে আমাদের কাছে মডিউলাস অফ জেড এর স্কোয়ার কে ইন্ডিকেট করছে। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা, সেটা আর কিছুই না, সেটা আপাতত আমি বলে রাখছি, কিন্তু নেক্সট ক্লাসে সেটা আবার আমরা ডিটেলসে আলোচনা করব। এটাই হচ্ছে মডিউলাস অফ জেড এর স্কোয়ার। ওকে, কারণ জেড মড জেড মানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস আই ওয়াই, মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে মড জেড স্কোয়ার করলে রুটটা উঠে যাবে। তো যাই হোক, সেটা নিয়ে আমি এখন বলছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো এরকম যদি হয় তাহলে সেটা অবশ্যই একটা রিয়েল নাম্বার, পিওরলি রিয়েল নাম্বার। কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেটা কখনোই একটা কমপ্লেক্স নাম্বার হতে পারে না, কারণ এখানে কোনো আই নেই। ঠিক আছে, সিন্স এক্স আর ওয়াই নিজেরা যেহেতু রিয়েল নাম্বার, এই যে এখানে বলাই আছে, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেটাও নিশ্চয়ই রিয়েল নাম্বারই হবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যোগ করলে, দুটো রিয়েল নাম্বার যোগ করলে নিশ্চয়ই রিয়েলই থাকবে। আর এই স্কোয়ারের যোগফলটাই তো জেড ইন্টু জেড বার। তাহলে সেটা নিশ্চয়ই একটা রিয়েল নাম্বার। মানে এখানে আমি সহজভাবে বললে জেড ইকুয়াল জেড ইন্টু জেড বার ইজ পিওরলি রিয়েল। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো এই গেলে আমাদের কাছে থার্ড প্রপার্টি, যেখানে জেড ইন্টু জেড বার ইজ এ পিওরলি রিয়েল, সেটা প্রমাণ করলাম। নেক্সট যে প্রপার্টি রয়েছে সেটা হচ্ছে জেড জেড
বারের বার অর্থাৎ জেড এর উপর যদি একাধিক দুটো বার অ্যাপ্লাই করা হয়, সেটা আবার পুনরায় প্রথম জেডটাই ফিরে আসবে। ঠিক আছে, অর্থাৎ নেক্সট যে প্রপার্টি আমাদের এখানে বলা হচ্ছে, নেক্সট যে প্রপার্টিটা আমরা এখানে বলছি সেটা হচ্ছে জেড বার দিয়ে আবার যদি বার লেখা হয় তাহলে কিন্তু জেডই হবে ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড। ওকে, ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড। তাহলে এটা কি করে প্রমাণ করবি? এখানে আমাদের যেটা করতে হবে, তাহলে আবার লেট জেড ইকুয়ালস টু, তাহলে ধরে নে এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার। আচ্ছা, এখানে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে জেড বারটা কত হবে? জেড বারটা আমাদের কাছে হয়ে যাচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এবার বলেছে ডবল বার করা হচ্ছে, ডবল বার তার মানে হচ্ছে জেড বারের বার, তার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই এর আবার বার, তার মানে কত হচ্ছে এক্স মাইনাস অফ মাইনাস আই ওয়াই। এই যে মাইনাস আই ওয়াই, ওয়াই এর আগে মাইনাস দিয়েছিলাম যখন জেড বার করেছিলাম, তাহলে ডবল বার দিলে নিশ্চয়ই মাইনাসের আগে আরো একটা মাইনাস এসে যাবে, এবং সেই মাইনাসে মাইনাসে প্লাস আই ওয়াই, এবং সেটা আর কিছুই না, সেটাই হচ্ছে জেড। ঠিক আছে, সেটাই হচ্ছে আবার জেড। তার মানে জেড এর উপর ডবল বার দিলে আবার জেডই পাওয়া যাচ্ছে। ইনফ্যাক্ট এটা এরকম শুধুমাত্র কেন, মানে যদি আমি অড নাম্বার অফ বার সেখানে ইউজ করি, তাহলে সেখানে মাইনাস জেড চলে আসে, মানে মানে ইভেন নাম্বার অফ বার যদি ইউজ করি তাহলে জেডই থাকবে সেটা। ঠিক আছে, তো এখানে একটা নোট আমরা করতেই পারি যে জেড এর উপর যদি আমরা বার দিতে থাকি, ঠিক আছে, নিজের তোদের বোঝার সুবিধার্থে আমি বলছি, ধর এরকম ভাবে বার দিচ্ছি, তো এখানে যদি ইভেন নাম্বার অফ বার থাকে তাহলে সেটা কিন্তু জেডই হবে। অর্থাৎ জেড এর উপর আমি যদি 4টে 10টা এরকম বার দিই তাহলে কিন্তু জেডই আবার ফিরে পাবো। কিন্তু জেড এর উপর যদি অড নাম্বার অফ বার আমি ইউজ করি, জেড এর উপর যদি আমি এখন সামথিং অড নাম্বার অফ বার ইউজ করছি, অর্থাৎ অড সংখ্যক কনজুগেট বারবার করে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা জেড বার থাকবে। তাই তো, জেড বারটা ফিরে পাবো, কারণ প্রথম যে ইভেন নাম্বার অফ বার সেটা পুরো জিনিসটাকে ক্যান্সেল করে দেবে, দিয়ে শুধুমাত্র জেড বার পড়ে রাখবে। ঠিক আছে, তারপর যে আমি একটা নতুন বার দেবো, তার মানে সেটা ইভেন সংখ্যক বার হয়ে গেল, অড সংখ্যকের সঙ্গে আরেকটা দিলে ইভেন হয়ে গেল, তখন সেই জেড বারটা জেডে পরিণত হলো। ঠিক আছে, এটা তার মানে কি হবে, এটা জেড বার হবে। বোঝা গেছে? এরকম নোটেশন কোনো বইতে থাকবে না, কিন্তু আমি জাস্ট তোদের বোঝার সুবিধার্থে এটা বলে রাখলাম। হয়েছে? আচ্ছা, এবার নেক্সট কিছু বেসিক আরো প্রপার্টি রয়েছে, সেগুলো আমরা নিয়ে আলোচনা করি এখানে একবার। এরপরে সমস্ত প্রপার্টিগুলো আমরা প্রমাণ করব না, জাস্ট প্রথমটা করবো, পরেরগুলো আমি স্টেট করে দেবো। প্রথম প্রপার্টিটা আমি প্রমাণ করছি, পরেরগুলো কিন্তু স্টেট করে দিচ্ছি এবার। ঠিক আছে, প্রথম প্রপার্টিটা কি বলছে এখানে দেখ। প্রথম যে প্রপার্টিটা সেটা হচ্ছে, ধর দুটো কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান আর জেড টু যদি দুটো কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে জেড ওয়ান প্লাস জেড টু যদি আমি টোটালটার বার করি, তাহলে সেটা কিন্তু জেড ওয়ান বার প্লাস জেড টু বার এরকম ভাবে ভেঙে যাবে। এরকম ভাবে কিন্তু ভেঙে যাবে, অর্থাৎ অ্যাডিশনের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু করতে পারবে। শুধুমাত্র এরকম কেন, শুধুমাত্র এরকমই বা কেন, আমি যদি জেড এর ক্ষেত্রে যদি একাধিক সংখ্যক আমি বার নিই, ঠিক আছে, আমি ধর বলছি শুধুমাত্র জেড ওয়ান প্লাস জেড টু নয়, আমি এন সংখ্যকই নিয়ে নিচ্ছি, ধর জেড ওয়ান প্লাস জেড টু প্লাস ডট 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 জেড এন। ঠিক আছে, টোটালটার বার নিয়ে নিচ্ছি আমি। টোটাল বার যদি তুই নিস, তার মানে সেটা আমাদের কাছে হয়ে যাবে জেড ওয়ান বার প্লাস জেড টু বার প্লাস ডট 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 জেড এন বার, এরকম ভাবে ফর্মটা চলে আসবে ফর অল জেড, মানে ফর অল জেড ওয়ান z2 dot 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 zn belongs to c।
এটাকে সংক্ষেপে এরকম ভাবে বলতে পারি, একটু নোটেশন গুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া রাখবো অবশ্যই। যেরকম ভাবে বলতে পারি এই যে জিনিসটা, সেটাকে আমরা এরকম লিখতে পারি যে সামেশন। কারণ সামেশনের জিনিস আমাদের অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে, কারণ সামেশন গুলো কিন্তু এরপর আমরা থিওরি অফ ইকুয়েশন বলে ক্লাসিক্যাল অ্যালজেব্রার একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে কিন্তু অবশ্যই সামেশন দিয়ে ভীষণ বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে, সেগুলো আমাদের করতে হবে। তাই আমি যে সামেশনের রেসপেক্টে বলছি জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে। তো আমি এখানে একটা সামথিং, এই আইটা কিন্তু কমপ্লেক্স নাম্বারের আই না, যদি অসুবিধা হয় আমি এখানে অন্য কিছু ইউজ করছি। এখানে সামথিং আমি ধর পি ইউজ করছি, এখানে পি ইকুয়ালস টু 1 to up to n। এই টোটালটার যদি বার করা হয় তাহলে কি হবে, ইন্ডিভিজুয়াল বারের সামের সঙ্গে সমান হবে, অর্থাৎ সামেশন এবং বারটা ইন্টারচেঞ্জ করবে। পি ইকুয়ালস টু 1 থেকে up to n, জেড পি বার ফর অল জেড পি বিলংস টু সি, যেখানে পি ইকুয়ালস টু 1 to up to n। ঠিক আছে, তো এটাকে আমরা প্রমাণ করব কি করে, এই যে ব্যাপারটা রয়েছে সেটাকে আমরা প্রমাণটা করব কি করে। এবার প্রমাণটা করার ক্ষেত্রে আমরা সামেশন ইউজ করেও করতে পারি ডাইরেক্ট, অথবা ভেঙেও করতে পারি। আমি ভেঙে করে দেখাচ্ছি। লেট, আমি ধরলাম জেড আই ইকুয়ালস টু বা জেড পি ইকুয়ালস টু এক্স পি প্লাস আই ওয়াই পি, যেখানে এক্স পি ওয়াই পি হচ্ছে রিয়েল নাম্বার ফর অল পি গুলো কোথায় 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 রয়েছে, 1 2 3 up to n পর্যন্ত রয়েছে। ঠিক আছে, যদি সেটের মধ্যে লিখিস তাহলে বিলংস টু দিতে হবে, যদি ইকুয়াল টু লিখিস তাহলে কিন্তু এই সেটের মধ্যে লেখা যাবে না, সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে না, তখন এরকম ভাবে লিখতে হবে। ঠিক আছে, এই নোটেশনকে অন্যভাবে বলা যায়, এটাকে অনেকে এরকম ভাবে বলতে পারে যে পি ইকুয়ালস টু 1 to up to n। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স এই ধরনের নোটেশন খুব ইউজ করা হয়, যে 1 থেকে n পর্যন্ত যাবে এবং এক করে করে বাড়বে, অর্থাৎ একটা এপি সিরিজ, একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রকৃতিতে সেটা বাড়বে। যেমন এখানে 1 এর পর 2 হয়েছে, 2 এর পর 3 হবে, 3 এর পর 4 হবে, এরকম করতে করতে n হবে। ওকে, তো তাই বলছি 1 থেকে শুরু হবে, n এ শেষ হবে এবং এক ঘর করে করে বাড়তে বাড়তে যাবে। যাই হোক, এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি। তাহলে সেখানে জেডপি যদি এটা হয়, তাহলে দেয়ার ফোর z1 প্লাস z2 প্লাস ডট 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 প্লাস zn এর টোটালটার বার যদি নিই, z1 মানে কত, x1 প্লাস iy1, এটা হচ্ছে x2 প্লাস iy2, আর এটা হচ্ছে xn প্লাস iyn। এই টোটালটার বার রয়েছে এখানে। ঠিক আছে, এই টোটালটার বার থাকছে। এবার ভিতরটা যদি আমরা টোটালি যোগ করি, রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট, যেটা যোগের নিয়ম, যেটা আগের দিন আমরা করেছি, রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট যোগ করতে হয়, ইমাজিনারি পোর্শনের সঙ্গে ইমাজিনারি পোর্শন যোগ করতে হয়, তাই তো। অর্থাৎ তাহলে আমরা ভিতরে পেয়ে যাবো হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট 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 আপ টু xn প্লাস i ইন্টু এখানে y1 y2 yn কমন নেওয়া যাচ্ছে, হয়েছে। তাহলে দিস ইকুয়ালস টু x1 প্লাস x2 প্লাস ডট ডট xn। এবার টোটালটার যদি কনজুগেট নেওয়া হয়, টোটালটার যদি কনজুগেট নিই, তাহলে এটা আমাদের তো ওভারঅল একটা, এটা হচ্ছে টোটালটা একটা রিয়েল পোর্শন, আর এটা হচ্ছে আই, আর এটা হচ্ছে টোটালটা ইমাজিনারি পোর্শন। তাহলে এটার কমপ্লেক্স নাম্বারটা যদি কনজুগেট নিই, তার মানে কি হয়, মাইনাস আই ওয়াই, অর্থাৎ মাইনাস অফ আই ইন্টু
y1 প্লাস y2 প্লাস ডট ডট yn। এবং এবার যদি আমি ইন্ডিভিজুয়ালি জিনিসটাকে সেপারেট করে নিই, তাহলে এখান থেকে পাবো x1 আর এখান থেকে পাবো হচ্ছে মাইনাস y1, তাই তো? তারপর এটা কি হবে, x2, একইভাবে মাইনাস y2 এবং প্লাস ডট 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 xn মাইনাস yn। তাহলে দিস ইকুয়ালস টু, এবার প্রথমটা মানেটা কি? প্রথমটা মানে হচ্ছে x প্লাস iy এর, মানে x1 প্লাস iy1 এর বার, তারপর হচ্ছে x2 প্লাস iy2 এর বার, এবং লাস্টেরটা হচ্ছে xn প্লাস iyn এর বার করলে তবে তো মাঝখানটা মাইনাস চলে আসছে i এর আগে, তাই তো? এবার x1 প্লাস iy1 মানে হচ্ছে z1 তার বার প্লাস z2 তার বার ডট ডট ডট, এটা মানে zn তার আবার বার ইউজ করা হয়েছে। তার মানে এই যে ওভারঅল যোগ করে যদি বার নিই তাহলে যা ভ্যালু দিচ্ছে, প্রত্যেকটার বার ইন্ডিভিজুয়ালি নেওয়ার পর যোগ করলেও সেম ভ্যালু দিচ্ছে। ঠিক আছে, যেমন এর আগে আমরা ফার্স্ট সেমিস্টারে করেছিলাম যে রোটেশন ট্রান্সলেশন, কোঅর্ডিনেট জিওমেট্রি একদম ফার্স্ট চ্যাপ্টার, সেখানে রোটেশন করার পর তারপর ট্রান্সলেশন নিলে যা হচ্ছে, ট্রান্সলেশন নেওয়ার পর রোটেট করলেও কিন্তু সেম ভ্যালুটাই হচ্ছে, সেমই পজিশন সে পাচ্ছে, সেরকমই এখানে ব্যাপার। ঠিক আছে, তাহলে এটাই যদি আমি n সংখ্যকের ক্ষেত্রে বললাম, এখন দুটোর ক্ষেত্রে যদি কেউ বলে, কেউ যদি এখন দুটোর ক্ষেত্রে বলে, তবে সেটাকে বলতে হবে z1 প্লাস z2 টোটালটার বার ইকুয়ালস টু z1 বার প্লাস z2 বার। ওকে, এবং এরকম ভাবে আমরা প্রত্যেকটা আরো তিনটে প্রপার্টি, সেটা মাইনাসের ক্ষেত্রে কিংবা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিংবা ডিভিশনের ক্ষেত্রেও বলতে পারি। তাই সেগুলো আর প্রমাণ করার এক্সট্রা করে দরকার নেই, ডাইরেক্ট আমি শুধুমাত্র স্টেট করে দিচ্ছি। যেমন এটা হবে প্রপার্টি 6 এর ক্ষেত্রে আমি বলতেই পারি যে z1 মাইনাস z2 টোটালটার বার ইকুয়ালস টু z1 বার মাইনাস অফ z2 বার। আর প্রপার্টি 7 এর ক্ষেত্রে আমরা বলতে পারি z1 z2 টোটালটার বার ইকুয়ালস টু z1 বার ইন্টু z2 বার। ঠিক আছে, এবং ডিভিশনের ক্ষেত্রে আমরা বলতে পারি z1 ডিভাইডেড বাই z2, z1 ডিভাইডেড বাই z2 ওভারঅল যদি বারটা দিই তাহলে সেটা হয়ে যাবে z1 বার ডিভাইডেড বাই z2 বার। এবং অবশ্যই এখানে কিন্তু নিচের পোর্শনটা যেহেতু নন জিরো হতে হবে, তাহলে ডিভিশনটা ডিফাইন্ডই হবে না। তো প্রোভাইডেড z2 নট ইকুয়ালস টু জিরো, z2 যে কমপ্লেক্স নাম্বার সেটা জিরো না হয়, তো এই রেসপেক্টে আমরা জিনিসগুলোকে বলতে পারি। এটাকে কিন্তু যেমন এই যে গুণের ব্যাপারটা, সেটাকে আমরা বলতে পারি ওভারঅল যদি n সংখ্যকের ক্ষেত্রে বলি তাহলে কি হবে, z1 ইন্টু z2 ইন্টু ডট ডট zn টোটালটার বার ইকুয়ালস টু z1 বার ইন্টু z2 বার ইন্টু ডট ডট zn বার বলতে পারি। এবং যদি নোটেশনে ইউজ করি, যেমন সামেশনের নোটেশনের পরিবর্তে এখানে যখন প্রোডাক্ট রয়েছে তাহলে প্রোডাক্টের নোটেশন ইউজ করি, তখন সেটাকে আমরা বলতে পারবো যে ক্যাপিটাল পাই, এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল পাই, নর্মাল পাই হচ্ছে এরকম ভাবে আমরা লিখে থাকি। ঠিক আছে, আর ক্যাপিটাল পাইটাকে আমরা একটু বড় করে এরকম স্ট্রেট ভাবে লিখে থাকি, এটা হচ্ছে ক্যাপিটাল পাই, ক্যাপিটাল পাই। তো ক্যাপিটাল পাই দিয়ে আমরা প্রোডাক্টটাকে ডিফাইন করি, তাহলে জেড পি, যেখানে পি ইকুয়ালস টু কত 1 থেকে আপ টু n, তাদের টোটালটার বার যদি দেওয়া হয়, এই টোটালটার যদি আমি এখন বার ইউজ করি তাহলে সেটা কি হবে, ইন্ডিভিজুয়াল যে বার, অর্থাৎ জেড পি গুলোর ইন্ডিভিজুয়াল যে বার, তাদের প্রোডাক্টের সঙ্গে কিন্তু সমান হয়ে যাবে, তাদের প্রোডাক্টের সঙ্গে সমান হবে। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কিছু কনজুগেটের প্রপার্টি কিন্তু অবশ্যই নিয়ে আলোচনা করতেই পারি। কনজুগেটের প্রপার্টি নিয়ে কিন্তু অবশ্যই আমরা এখানে আলোচনা করতে পারি যে এরকম প্রপার্টি তার রয়েছে।
ঠিক আছে। তো যাই হোক, এই ছিল হচ্ছে থিওরিটিক্যালি কমপ্লেক্স নাম্বারের কনজুগেটের ক্ষেত্রে কি কি হতে হবে, কনজুগেটের ডেফিনেশন পড়লাম, তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন পড়লাম, উদাহরণ দেখলাম, তার বিভিন্ন প্রপার্টি নিয়ে আলোচনা করলাম, যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে তার কিরকম আকার হবে, তার কিরকম এফেক্ট পড়বে কনজুগেটের, সেটা নিয়েও আলোচনা করলাম। তো এবার এইগুলোর উপর ডিপেন্ড করে ডাইরেক্ট আমরা যে কোয়েশ্চেন গুলো রয়েছে স্কেমা পার বইতে কনজুগেটের উপর ডিপেন্ড করে, যেগুলো শুধুমাত্র কনজুগেটের কনসেপ্ট দিয়েই হয়ে যেতে পারে, সেই অঙ্কগুলো কিন্তু আমরা এখনই সলভ করে নেব। ঠিক আছে, তাহলে পুরো ক্লাসটা একদম কম্প্যাক্ট হয়ে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার সংক্রান্ত তার প্রতি ডেডিকেটেড থাকলো, তার সমস্ত জিনিস এখানে কিন্তু আলোচনা করা হয়ে গেল। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক ডাইরেক্ট প্রবলেম দিয়ে। আচ্ছা, এখানে ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে, প্রথম যে প্রবলেমটা আমরা নিয়েছি সেটা হচ্ছে এসকে ম্যাপার বইয়ের প্রথম কমপ্লেক্স নাম্বারের ফার্স্ট এক্সারসাইজের 6 নম্বর প্রবলেম, যেটা কিনা ডিপেন্ডিং অন কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার। কি বলেছে কোয়েশ্চেনটাতে বলেছে হচ্ছে Z1 Z2 হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বার, যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার, কিন্তু এমন যেন Z1 প্লাস Z2 এবং Z1 ইন্টু Z2 দুইজনেই রিয়েল নাম্বার হয়, অর্থাৎ দুইজনেরই ইমাজিনারি পার্ট শূন্য হয়। দুইজনেরই ইমাজিনারি পার্টটা শূন্য হবে, কার কার? Z1 Z2 নয় কিন্তু, Z1 প্লাস Z2 এবং Z1 ইন্টু Z2 এদের দুইজনের ইমাজিনারি পার্ট শূন্য হবে। তাহলে প্রমাণ করতে বলেছে আইদার Z1 এবং Z2 দুইজনেই রিয়েল নাম্বার, তাই জন্য এরকম ঘটেছে। আর যদি তারা রিয়েল না হয় তাহলে একে অপরের কনজুগেট, যদি তারা রিয়েল না হয় তাহলে কিন্তু একে অপরের কনজুগেট। ঠিক আছে, তাহলে প্রমাণটা করা যাক। তাহলে প্রুফটার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি দুটো কমপ্লেক্স নাম্বারকে x1 y1 দিয়ে ধরে নিই। লেট Z1 কমপ্লেক্স নাম্বারটাকে আমি ধরছি x1 প্লাস iy1, এবং যেখানে x1 y1 অবশ্যই রিয়েল নাম্বার, অ্যান্ড যে অপর কমপ্লেক্স নাম্বারটা Z2 রয়েছে তাকে ধরে নিচ্ছে x2 প্লাস iy2, যেখানেও x2 y2 হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে দেয়ার ফোর আমাদের কি কি কোয়ান্টিটি বার করতে হবে, Z1 প্লাস Z2 এবং Z1 ইন্টু Z2। তাহলে Z1 প্লাস Z2 কত হবে বল? সেটা হচ্ছে x1 প্লাস iy1 প্লাস x2 প্লাস iy2। এবার কমপ্লেক্স নাম্বারের যোগের নিয়ম আগের দিনই শিখেছি, রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট যোগ হবে এবং কমপ্লেক্স পার্টের সঙ্গে কমপ্লেক্স পার্ট যোগ হবে, এটাই হচ্ছে নিয়ম। তার মানে x1 প্লাস x2 প্লাস i ইন্টু i1 প্লাস y2। এবার আমাদের কি বলেছে, আমাদের বলে দিচ্ছে Z1 Z2 হচ্ছে পিওরলি, মানে Z1 প্লাস Z2 হচ্ছে পিওরলি রিয়েল নাম্বার। তাহলে সিন্স, এবার আমরা কন্ডিশন অ্যাপ্লাই করছি যে Z1 প্লাস Z2 যেহেতু রিয়েল, তাহলে কি ঘটছে, সিন্স Z1 plus Z2 is a real number বা is purely real, this implies রিয়েল হতে গেলে কি হতে হবে, তার কমপ্লেক্স, তার ইমাজিনারি পোর্শনটাকে শূন্য হতে হবে। এটা হচ্ছে আমাদের কাছে ইমাজিনারি পোর্শন অফ Z1 প্লাস Z2, Y1 প্লাস Y2 টা, তো সেটাকে শূন্য হয়ে যেতে হবে, তবে কি আমরা বলতে পারবো যে না এটা আমরা পিওরলি রিয়েল ভ্যালু পাচ্ছি। তাহলে Z1 প্লাস Z2 টাকে যদি পুরোপুরি রিয়েল ভ্যালু হতে হয় তাহলে তার কমপ্লেক্স পোর্শনটাকে অবশ্যই, তার ইমাজিনারি পোর্শনটা কিন্তু অবশ্যই শূন্য হয়ে যেতে হবে। তাহলে ইমাজিনারি পোর্শন of Z1 plus Z2 must be equal to 0, এবং ইমাজিনারি পার্ট অফ Z1 plus Z2 is given by Y1 plus Y2, যেটা I এর কম্পোনেন্ট সেটাই। তাহলে Y1 plus Y2 টা শূন্য পাচ্ছি, বা Y2 ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি মাইনাস Y1। এই জিনিসটাকে আমি 1 নম্বর দিয়ে রাখি, পরে কাজে লাগতেই পারে। এই জিনিসটাকে আমি কি করছি, 1 নম্বর দিয়ে রাখছি।
এবার চলে আসবো হচ্ছে Z1 × Z2। এখনো পর্যন্ত কিন্তু Z1 × Z2 কাজ কিছু করিনি, শুধুমাত্র Z1 + Z2 দিয়ে বলেছি। এবার আমরা Z1 × Z2 করবো প্রোডাক্টটা। তাহলে Z1 × Z2 করলে কি পাওয়া যাচ্ছে এবার দেখি। সেটা হচ্ছে x1 + iy1 x2 + iy2, x1 + iy1 x2 + iy2। তাহলে এবার যদি প্রোডাক্টটা করি তাহলে কি হবে, x1 দিয়ে যদি গুণ করি তাহলে x1 x2 এরকম ভাবে গুণ হবে, তারপর আবার y দিয়ে হবে। ঠিক আছে, তাহলে x1 x2 প্লাস i × x1 y2। আবার এটা দিয়ে যখন করব তখন চলে আসছে i × x2 y1, এবং এটা যখন করব তখন i² y1 y2। তার ওভারঅল করলে x1 x2 প্লাস i যদি কমন নিই তাহলে এখানে পেয়ে যাচ্ছে x1 y2 প্লাস x2 y1, আর এখানে i² মানে আমরা জানি -1, তাহলে হয়ে গেল -1 × i1 y2। ঠিক আছে, তাহলে এবার x1 x2 আর y1 y2 কমন মানে একসঙ্গে চলে আসছে, সেখানে কোনো ইমাজিনারি পোর্শন i নেই, ফলে সেটা একসঙ্গে নেব। তাহলে x1 x2 -y1 y2 প্লাস i × x1 y2 প্লাস x2 y1, x1 x2 -y1 y2 প্লাস i × x1 y2 প্লাস x2 y1। এবার বলছে এই পোর্শনটা, এই যে Z1 Z2 সেটাও নাকি পিওরলি রিয়েল নাম্বার, সেটাও হচ্ছে একটা পিওরলি রিয়েল নাম্বার। তাহলে সিন্স Z1 × Z2 is a purely real number, this implies, তাহলে সেটারও ইমাজিনারি পোর্শনটা শূন্য হতে হবে, নাহলে পিওরলি রিয়েল তাকে বলতে পারবো না। আর এটার ইমাজিনারি পোর্শন কোনটা, এই এত অব্দি হচ্ছে ইমাজিনারি পোর্শন x1 y2 প্লাস x2 y1। এবার y2 এর ভ্যালু কত, -y1 ফ্রম 1, 1 নম্বরে আমরা পেয়েছি y2 টা হচ্ছে -y1। পাশে লিখে দিচ্ছি। তাহলে এবার যদি আমরা এখান থেকে দেখি তাহলে y1 যদি কমন নিই তাহলে এখানে থাকছে কত, -x1, এরকম ভাবে লিখি যে তাহলে কত হচ্ছে x2 y1 x1 y1 = 0। তাহলে y1 কমন নিলে পেয়ে যাচ্ছে x2 - x1 = 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অবশ্যই বলতে পারছি যখন দুটো প্রোডাক্ট শূন্য হচ্ছে তখন আইদার y1 সমান 0 হবে, অথবা x2 - x1 টা 0 হবে। আইদার y1 টা 0 অথবা x2 - x1 টা 0, যেকোনো একটা 0 হতেই হবে। যেকোনো একটা 0 হতেই হবে, অথবা দুজনকেও 0 হতে পারে, সে তাতেও হবে, কিন্তু প্রোডাক্টটা 0 হওয়ার জন্য অন্তত একজনকে 0 হতে হবে। দুটো নন জিরো গুণফল কখনোই 0 হতে পারবে না এখানে, কারণ এগুলো সব y1 x1 x2 এগুলো সব রিয়েল ভ্যালু। আর রিয়েল ভ্যালুর ক্ষেত্রে কখনোই দুটো নন জিরোর গুণফল 0 হতে পারে না। এবার তোদের মনে হতেই পারে যে সবসময় তো তার মানে দুটো নন জিরোর গুণফল 0 হতে তো কখনোই পারার উচিত নয়। উচিত, সেটা কখন উচিত, কিভাবে উচিত, তার জন্য আমাদের যেটা করতে হবে, আরো হায়ার সেমিস্টারে উঠতে হবে, এবং সেখানে গিয়ে আমরা কিন্তু অবশ্যই রিং থিওরি বলে একটা কনসেপ্ট পড়বো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে, যেখানে তোরা সেট থিওরি, ফাংশন, রিলেশন পড়েছিস, বাইনারি অপারেশন পড়েছিস ক্লাস 12-এ, সেই টাইপের যে অ্যালজেব্রা তার অন্যতম একটা ভাগ সেটা হচ্ছে গ্রুপ থিওরি, তারপরে আসে রিং থিওরি। সেই রিং থিওরির মধ্যে একটা কনসেপ্ট রয়েছে ডিভিশন, মানে ডিভাইজার অফ জিরো,
রিং থিওরির যে কনসেপ্টের মধ্যে একটা রয়েছে ডিভাইজার অফ জিরো, এবং সেখানে আমরা দেখবো যে দুটো নন জিরো এলিমেন্টের গুণফল জিরো হলেও হতে পারে, কিন্তু তার জন্য সেটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে হয়তো হবে না, অন্য ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, সেগুলো আমরা তখন আলোচনা করব। এখন সেটা বললে কিছু বুঝতে পারবি না, তাই আমি বলছি না। তো আইদার y1 সমান 0 অথবা x2 মাইনাস x1 সমান 0, তাহলে এই দুটো কন্ডিশনকে যদি অ্যাট এ টাইম আমি ইউজ করি, মানে অ্যাট এ টাইম বলতে ভেঙে ভেঙে যদি ইউজ করি এখানে, যে ইফ, তাহলে কেস 1, লেট y1 সমান 0, বা ইফ y1 সমান 0, ইফ y1 ইকুয়ালস টু 0, তাহলে কি হবে? দিস ইমপ্লাইজ y2 মানে ছিল আবার মাইনাস y1, তাহলে সেটাও শূন্যই হবে। মাইনাস জিরো মানে তার অন্য কিছু না, মাইনাস জিরো মানে জিরোই। তাহলে y1 আর y2 শূন্য হয়ে যাচ্ছে, তাহলে দেওয়ার 4। তাহলে সেক্ষেত্রে z1 টা কত হচ্ছে? x1 প্লাস i ইন্টু জিরো, কারণ y1 টা শূন্য, তার মানে শুধু x1, আর শুধু x1 মানে সেখানে কোনো i নেই, তার মানে সেটা একটা রিয়েল নাম্বার। অলসো z2 টা কি হবে? z2 টা হয়ে যাচ্ছে তাহলে x2 প্লাস i ইন্টু জিরো, মানে সেটা x2, এবং x2 টা অবশ্যই রিয়েল নাম্বার। তাহলে দিস ইমপ্লাইজ z1, z2 বোথ আর পিওরলি রিয়েল। ঠিক আছে, এটাও রিয়েল নাম্বার দিচ্ছে, এটাও রিয়েল নাম্বার দিচ্ছে, সেখানে কোনো আই বর্জিত একটা সংখ্যা হয়ে যাচ্ছে z1 z2 টা। আর সেকেন্ড কেসে, কেস 2 তে যদি দেখি, কেস 2 তে আমরা কি বলতে পারছি, আবার যদি x1 আর x2 মানে x2 মাইনাস x1 টা শূন্য হয়, তাহলে কি হবে? ইফ x2 মাইনাস x1 ইকুয়ালস টু শূন্য, তার মানে x2 আর x1 টা সমান, তাহলে দেয়ার ফোর তখন z1 টা কত হবে? x1 প্লাস i y1, কিন্তু z2 টা কত হবে? z2 টা তো x2 প্লাস i y2, সেটা কত? x2 মানে হচ্ছে x1 হয়ে যাচ্ছে এখানে এই কেসের ক্ষেত্রে, আর প্লাস i y2 এর ভ্যালু হচ্ছে মাইনাস y1 ইউজিং ওয়ান। ওয়ান এক নম্বরে যেটা রয়েছে সেটা উভয় ক্ষেত্রেই উভয় কেসেই কমন, সেটা দুটোতেই আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তার মানে হয়ে যাচ্ছে x1 মাইনাস i y1, এবং সেটা আর কিছুই না, সেটা হচ্ছে x1 প্লাস i y1 এর কনজুগেট, অর্থাৎ z1 এর বার, ভিতরটা হচ্ছে z1 তার আবার বার। তার মানে একটা কেসে পেলাম z1 z2 বোথ আর রিয়েল নাম্বার, আর একটা কেসে পেলাম হচ্ছে z2 ইকুয়ালস টু z1 বার। তার মানে দেয়ার ফোর we have either z1, z2 both are purely real number, অথবা z2 সমান কিন্তু z1 বার। অথবা আমরা কি প্রমাণ করতে পারি সেখান থেকে? z2 সমান, যেটা বলেছে এখানে কোয়েশ্চেনটা দেখে কি বলেছে, z1 সমান z2 বার, একই জিনিস, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। z2 সমান z1 বার হলেই z1 সমান z2 বার অবশ্যই হবে। z1 সমান বা z2 সমান, আচ্ছা এখানেই বলে দিচ্ছি তাহলে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি z2 সমান z1 বার, তাহলে বোথ সাইড বার নিয়ে নিই। তাহলে z2 বার ইকুয়ালস টু, এদিকেও বার নিলে কত হচ্ছে? অলরেডি একটা বার রয়েছে, তারপর আরেকটা বার, আর দুটো বার হলে কি হয়? z1 হয়। তাই তো আমি আগেই প্রপার্টির মধ্যে প্রমাণ করে দিয়েছি যে একটা কমপ্লেক্স নাম্বারের উপর দুটো বার থাকলে সেটা হয় সেম কমপ্লেক্স নাম্বারই আবার দিয়ে দেয়, বারের আর কোনো এফেক্ট থাকে না। যেমন একটা ম্যাট্রিক্সকে ABCD তোরা যদি ডবল ট্রান্সপোজ করিস,
এটা ট্রান্সপোজ করার পর আবার যদি একটা ট্রান্সপোজ অ্যাপ্লাই করিস, ক্লাস 12 তোরা ম্যাট্রিক্স করেছিস, তাহলে কি ঘটবে? তাহলে সেম ম্যাট্রিক্স চলে আসবে ABCD। সেটা একবার প্রথম ট্রান্সপোজের এফেক্টের জন্য রো কলাম ইন্টারচেঞ্জ হয়ে যাবে এবং এই ট্রান্সপোজটা সেক্ষেত্রে থেকে যাবে। এবং তারপর যখন আবার তুই ট্রান্সপোজটা দিবি তখন আবার রো কলাম যেমনি ইন্টারচেঞ্জ করবি তখন কিন্তু আবার প্রথম ম্যাট্রিক্সটাই তোরা ফিরে পাচ্ছিস। ঠিক আছে? তো সেটাই হচ্ছে বলার কথা এখানে। তাহলে Z2 বার সমান Z1। তাহলে or Z1 equals to Z2 বার। ঠিক আছে, অর বোথও হতে পারে, দুটোই একসঙ্গে হতে পারে, সেটা আর বলার অবকাশ থাকে না, অথবা দুটোই হতে পারে। ঠিক আছে, কারণ দেখ না, তুই যদি পিওরলি রিয়েল নাম্বার হয়, পিওরলি রিয়েল যদি হয় তাহলে এটা দুটো ঘটে যাবে। আচ্ছা, এবার তোরা বলতেই পারিস যে এখানে তো দুটো একসঙ্গে কি করে হতে পারে, Z1 Z2 যদি পিওরলি রিয়েল হয় তাহলে কি করে সেখানে বার থাকতে পারে? অ্যাকচুয়ালি বারটা হচ্ছে জেনারেলাইজড একটা ফর্ম। বারটা হলো জেনারেলাইজড ফর্ম, বারটা অবশ্যই থাকতেই পারে, কারণ বারটা হচ্ছে আমাদের কাছে কমপ্লেক্স নাম্বারের যদি জেনারেলাইজ ফর্ম থাকে, সেখানে ইমাজিনারি পোর্শন যদি কিছু নন জিরো থাকে, থেকে যায় যদি ইমাজিনারি পোর্শন, তার উপর বারের একটা এফেক্ট আমরা চোখে দেখতে পারবো। কিন্তু যদি সেটা পিওরলি রিয়েল নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে বারের এফেক্ট আমরা দেখতে পারি না, কারণ সেখানে বারটা আলটিমেটলি নর্মাল সংখ্যার সঙ্গেই সমান হয়ে যায়। ঠিক আছে, আমরা বোথ বলতে এখানে আমি যেটা বলতে চাইছি সেটা Z1 Z2 যদি পিওরলি রিয়েল নাম্বার সেরকম হতে পারে, এবং তার সাথে কিন্তু Z1 ইকুয়ালস টু Z2 বার সেটাও হতে পারে, কিন্তু তার ফর্মটা আলাদা হয়ে যাবে। কারণ Z2 বার বলতে এখানে Z2ই দাঁড়াবে যদি Z2টা পিওরলি রিয়েল নাম্বার হয়। ঠিক আছে, তো সেই রেসপেক্টে আমরা বলছি যে দুটোও ঘটতে পারে, কারণ যে কন্ডিশন থেকে আমরা এই দুটো জিনিস পাচ্ছি সেটা কিন্তু বলা হয়েছে যে y1 ইন্টু x2 মাইনাস x1 ইকুয়ালস টু 0। যেখানে হতেই পারে যে y1টা শূন্য, এটা শূন্য, আবার দুটো একসঙ্গে শূন্য সেটাও হতে পারে, এবং দুটো একসঙ্গে শূন্য হলে কিন্তু এরকম ঘটনা ঘটবে। আচ্ছা, গ্রাফিক্যালি যদি দেখিস তাহলে এখানে প্রথম কেসের ক্ষেত্রে তাহলে বলছে যেহেতু Z1 এবং Z2 দুটো পিওরলি রিয়েল নাম্বার, তার মানে এই ক্ষেত্রে যদি গ্রাফিক্যালটা আমরা এক্সপ্লেন করি, তার মানে Z1 এবং Z2 যেহেতু পিওরলি রিয়েল নাম্বার, তারা তাহলে রিয়েল অ্যাক্সেসের উপরে থাকবে, অর্থাৎ Z1 ধর এখানে রইলো, Z2 ধর ধর এরকম জায়গায় রইলো। এটা হচ্ছে কেস ওয়ান এর ক্ষেত্রে। আর কেস টু তে বলছে হচ্ছে Z1 এবং Z2 হচ্ছে কনজুগেট টু ইচ আদার, মানে Z1টা Z2 এর কনজুগেট কিংবা Z2টা Z1 এর কনজুগেট, একই কথা। Z1 যদি Z2 এর কনজুগেট হয় তাহলে Z2টা অবভিয়াসলি Z1 এর কনজুগেট হবেই, সেটা আমি এখানে প্রমাণ করেও দেখালাম। তো সেক্ষেত্রে আমাদের জিনিসটা কিরকম দাঁড়াবে, কনজুগেটের যে এক্সপ্লেনেশন আমি করেছিলাম, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তো সেরকম চলে আসবে। অর্থাৎ Z1 যদি এরকম জায়গায় থাকে, এখানে যদি Z1 থাকে তাহলে এখানে থাকবে হচ্ছে Z1 বার। ঠিক আছে, এখানে থাকবে হচ্ছে Z1 বার, কিংবা এখানে আমি যেহেতু Z1 ইকুয়ালস টু Z2 বার দিয়েছি, তাহলে এখানে যা থাকবে হচ্ছে আমাদের Z2, তাহলে এখানে থাকবে হচ্ছে Z1 ইকুয়ালস টু Z2 বার, একই ব্যাপার। আবার Z1 মানেও Z2 মানে কিন্তু আবার Z1 বার অবভিয়াসলি। ঠিক আছে, কনজুগেট কেউ একা একা হয় না, অর্থাৎ একজন আরেকজনের কনজুগেট হবে অপরজন হবে না, এমনটা হয় না। যদি Z1 এবং Z2 কনজুগেট হয়, তার মানে তারা Z1 কে Z2 বার লিখতে পারবো, Z2 কে Z1 বার লিখতে পারবো না, এবং সেটা অলওয়েজ ট্রু। ঠিক আছে, কোনো পার্টিকুলার কেসের জন্য না, সবসময় সেটা সত্যি। তার মানে এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে একটা রিফ্লেকশন তৈরি হয়েছে, কার রিফ্লেকশন না Z2 রিফ্লেকশন, এবং সেটাই হচ্ছে এখানে Z1, কিংবা Z1 এর রিফ্লেকশন সেটাই হচ্ছে এখানকার Z2। ঠিক আছে, অর্থাৎ এখানে এই যে ডিস্টেন্স দুটো সেটা সেম থাকছে। যেমন এই ডিস্টেন্সটা যদি যা আছে, নিচের ডিস্টেন্সটাও কিন্তু তাই থাকবে। তো এটা গেল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এরকম আঁকতেই হবে এরকম কোনো কথা নেই, কিন্তু যেভাবে করাচ্ছি যদি পুরোপুরি এক্সপ্লেন করিস তো খুবই ভালো কথা, কিন্তু আমাদের অঙ্কটা মেনলি করতে হবে। ঠিক আছে, গ্রাফটা না দেখালেও চলবে, আমি জাস্ট তোদের বোঝার সুবিধার্থে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করলাম অঙ্কটার কি হবে। তো এবার যেটা রয়েছে আমাদের সেখানে হচ্ছে এই অঙ্কটারই আমি আরো একটা মেথড দেখাচ্ছি, যেটা কিন্তু অনেক বেশি ছোট হতে পারে। ঠিক আছে, এবং বেশ কনসেপচুয়াল মেথড। সেখানে কোনো x1 প্লাস i y1 কিংবা x2 প্লাস i y2 ধরে কিন্তু আমরা করবো না। সেখানে তাহলে কিভাবে করব, মেথডটা দেখ। তাহলে এখানে আমরা নেক্সট যেটা করছি সেটা হচ্ছে একটা অল্টারনেটিভ মেথড অঙ্কটার জন্য দেখিয়ে দিচ্ছি।
অল্টারনেটিভ মেথডের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কনসিডার করে নেব, যেখানে z1 এবং z2 টা হবে সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট। একটা দ্বিঘাত সমীকরণ আমরা ধরে নেব, যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটো কি কি হবে, z1 এবং z2। ঠিক আছে, তো হিয়ার লেট সিন্স z1 plus z2 and z1 into z2 are real numbers, this implies we take z1 plus z2 কে আমি ধরতেই পারি সামথিং আলফা। ঠিক আছে, এবং z1 into z2 সেটাকে আমি ধরতেই পারি সামথিং বিটা। z1 plus z2 কে আমি আলফা ধরলাম, z1 into z2 কে ধরলাম বিটা। যেখানে যেহেতু z1 plus z2 এবং z1 z2 দুজনের রিয়েল নাম্বার এবং তাদেরকে আমি আলফা বিটা ধরছি যথাক্রমে, তার মানে আলফা বিটা নিশ্চয়ই অবভিয়াসলি পিওরলি রিয়েল নাম্বার। কারণ এটা রিয়েল বলেছে, তার মানে আলফা যদি তার ভ্যালু হয় তাহলে আলফাটা রিয়েল নাম্বারই হবে। তাহলে হোয়ার আলফা কমা বিটা বিলংস টু আর, আলফা কমা বিটা বিলংস টু কিন্তু আর হবে। এবার আমরা কি বললাম, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কনসিডার করব, যে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট গুলো হবে হচ্ছে z1 এবং z2। তাহলে লেট আস কনসিডার a quadratic equation whose roots are z1 and z2, whose roots are z1 and z2 is given by, বা কমা দিয়ে লিখি given by। তাহলে দুটো মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ যার রুট দুটো আমাদের জানা রয়েছে, এরকম টাইপের এরকম টাইপের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কি হয়। ধর দুটো রুট হচ্ছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা আলফা একটা বিটা, তাহলে এরকম টাইপের ইকুয়েশনটা কি হবে। আমরা সাধারণত জানি যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি দুটো রুট, কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি দুটো রুট আলফা এবং বিটা হয়, তাহলে সেটা হয় হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বিজয়ের গুণফল, মানে মাইনাস বিজয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বিজয়ের গুণফল। তাই তো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দি রুটস, এই আলফা বিটা আর এই আলফা বিটা কিন্তু সেম নয়, কারণ এখানে রুট গুলোই আলফা বিটা বলছি আমি, আর এই আলফা বিটা হচ্ছে z1 z2 এর ভ্যালু গুলো। এটা হয়, তার মানে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দি রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দি রুট ইকুয়ালস টু জিরো। এটা ছিল আমাদের ফর্মুলা, এবং এটা ক্লাস 10 এর ফর্মুলা। কোনো শুধুমাত্র যে 11-12 এ লেগেছে তাই নয়, এটা কিন্তু ক্লাস 10 এর ফর্মুলা। ঠিক আছে, সেটা এখন আবার গ্রাজুয়েশন এসে লাগছে। তাহলে সেটাই যদি কনসিডার করি, তাহলে এখানে আমাদের কি আসবে ইকুয়েশনের রুট গুলো। তাহলে z1 and z2 আর গিভেন বাই, তাহলে জেড স্কোয়ার ধরে বলছি, ধর জেড স্কোয়ার মাইনাস ভ্যারিয়েবল যেটা এক্স স্কোয়ার ছিল সেটা আমি জেড স্কোয়ার ধরছি, এক্স স্কোয়ার ধরলেও ক্ষতি কিছু নেই, মাইনাস z1 প্লাস z2 বিজয়ের গুণফল মানে যোগফল, বিজয়ের যোগফল কত, z1 এবং z2 তাদের অ্যাডিশন ইন্টু জেড প্লাস z1 z2 ইকুয়ালস টু 0। এবার যদি ভ্যালুগুলো বসিয়ে দিস, এবার যদি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিস z1 প্লাস z2 এবং z1 z2 যা ধরেছিস তাতে এসে যাচ্ছে, এবং সেখান থেকে যদি সিদ্ধাচার্য অ্যাপ্লাই করা যায়, তাহলে সেটা আমরা পেয়ে যাব z ইকুয়ালস টু মাইনাস বি। মাইনাস বি বলতে কিন্তু বিটা হচ্ছে মাইনাস আলফা, তাই মাইনাস বি বলতে মাইনাস অফ মাইনাস আলফা, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার
-4 এ বলতে 1, কারণ জেড স্কোয়ার কোএফিসিয়েন্ট এখানে কিছু নেই মানে 1 আছে, তাই তো? 4ac ডিভাইডেড বাই বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মানে ডিভাইডেড বাই 2a, বি স্কোয়ার কি বলছি 2a। ঠিক আছে, তার মানে কত হলো এটা ক্যালকুলেশন করলে? মাইনাস অফ মাইনাস আলফা মানে আলফা, প্লাস মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস 4 বিটা ডিভাইডেড বাই 2। তাহলে এবার ডিসক্রিমিনেন্টের কনসেপ্ট থেকে আমরা বলে দিতে পারবো যে প্রমাণটা এসছে, যে কি প্রমাণটা চেয়েছে সেটা কিন্তু ডিসক্রিমিনেন্টের কনসেপ্ট থেকে চলে আসবে। তাহলে দেয়ার ফোর ডিসক্রিমিনেন্ট, যেটাকে বাংলায় বলতিস নিরূপক, সেটা কি হবে ডিসক্রিমিনেন্টটা এখানে? সেটা হচ্ছে রুটের ভিতর যেটা থাকে বি স্কয়ার মাইনাস 4ac, সেটাই হয় ডিসক্রিমিনেন্ট বা নিরূপক, যার ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি রুট গুলো রিয়েল হবে, ইকুয়াল হবে, কিংবা রিয়েল আনইকুয়াল হবে, নাকি কমপ্লেক্স রুট হবে বা ইমাজিনারি রুট হবে। সেটা কি করে বলতে পারি? সেটা বলার জন্য আমাদের ডিসক্রিমিনেন্ট বা নিরূপকের ভ্যালু দেখতে হয়। তাহলে এই যে যে কোয়ান্টিটিটা রয়েছে সেটা হয় পজিটিভ কিংবা জিরো কিংবা নেগেটিভ, পজিটিভ কিংবা জিরো কিংবা নেগেটিভ হতে পারে ডিসক্রিমিনেন্টটা। তাহলে যদি পজিটিভ হয় তাহলে কি হবে, বা জিরো একসঙ্গে বলে দিচ্ছি, আর নেগেটিভ হলে কি হবে সেটা একবারে বলে দিচ্ছি। ঠিক আছে, আমি এক কাজ করি, এটাকে একটা এক্সট্রা নাম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ডি। ঠিক আছে, এবার উপরে যেরকম কেস ওয়ান কেস টু করেছিলাম, এখানে কেস ওয়ান কেস টুটা কিন্তু হবে উইথ রেসপেক্ট টু দি ভ্যালু অফ ডিসক্রিমিনেন্ট। তাহলে কেস ওয়ান এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ইফ d equals to d greater equals to 0, then the roots then the roots are real, কারণ সেটা d equals to 0 হলে বা d greater than 0 হলে সেটা হবে রিয়েল আনইকুয়াল। অর্থাৎ রিয়েল ডিস্টিংক্ট রুটস। আর d যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে পেয়ে যাব রিয়েল অ্যান্ড ইকুয়াল। রিয়েল এবং ইকুয়াল, অর্থাৎ সহজভাবে বললে এখানে আমরা যদি ম্যাথমেটিক্যালি বলি তাহলে z1 z2 এক্ষেত্রে শুধুমাত্র রিয়েল হবে এবং তারা সমান হবে না। আর এই কেসের ক্ষেত্রে d ইকুয়ালস টু 0 হলে কি হবে না, z1 z2 রিয়েল তো হবেই এবং তারা সমানও হবে। তাহলে এই যে একটু আগে বলেছিলাম যে তিনটে কেসই হতে পারে, মানে দুটোই একসঙ্গে ঘটতে পারে, যে রিয়েল হলো এবং z1 ইকুয়ালস টু z2 বার হলো, আলটিমেটলি সেটা কি ইন্ডিকেট করছে, z1 ইকুয়ালস টু z2, সেটা ইন্ডিকেট করছে z1 ইকুয়ালস টু z2। এই যে আমি উপরে বলেছিলাম জিনিসটা, তখন না পেলেও জিনিস, এখন কিন্তু আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনের কনসেপ্ট থেকে ডাইরেক্ট বুঝতে পারছি যে না, z1 ইকুয়ালস টু z2 হতে পারে, z1 z2 রিয়েল এবং z1 ইকুয়ালস টু z2 কিন্তু হতে পারে। সেটা হবে d ইকুয়ালস টু 0 হলে, ডিসক্রিমিন্যান্টটা শূন্য হলে। ঠিক আছে, তো মোট কথা হচ্ছে ইফ d গ্রেটার ইকুয়ালস টু 0, তার মানে রুটস গুলো হবে রিয়েল, দ্যাট ইজ বা দিস ইমপ্লাইজ রুট মানে কারা, এখানে z1 z2 হচ্ছে রুট আর পিওরলি রিয়েল। ঠিক আছে, এটা আমি এক্সট্রা কথা বলে রাখলাম এখানে, এটা তোরা লিখলে লিখবি, না লিখলে না লিখবি, কোনো অসুবিধা নেই, লিখলে তো খুবই ভালো কথা। আর তোদের এই প্রসেসে করতেই হবে এরকম কোনো কথা নেই, যারা উপরের প্রসেস ভালো লেগেছে উপরের প্রসেসে করবি, যাদের এই মেথডটা ভালো লাগছে তাদের তারা এই মেথডটাও করতে পারিস, কোনো অসুবিধা নেই। এখানে অত x1 y1 এর ক্যালকুলেশন নেই, এখানে কনসেপচুয়ালি বলতে হবে রুটস, নেচার অফ দি রুটস থেকে।
লাস্ট হচ্ছে কেস টু। কেস টুতে আমরা কি বলতে পারি? কেস টুতে বলা যেতে পারবে হচ্ছে, যদি ডিটা নেগেটিভ হয়, ডিটা পজিটিভ হলে কি হবে, ইকুয়াল টু জিরো হলে কি হবে সেটা তো বলেই দিলাম, নেগেটিভ হলে কি হবে সেটা এবার বলবো। ডিটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? আমরা আগের দিনের ক্লাসেও বলেছি যে রিয়েল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ল অফ ট্রাইকোটমি কাজ করে। ল অফ ট্রাইকোটমি, এবং ল অফ ট্রাইকোটমি যে কি বলছে, আইদার একটা কোয়ান্টিটি আর একটা কোয়ান্টিটি থেকে বড় হবে, কিংবা ছোট হবে, কিংবা সমান হবে। যেমন ডি একটা রিয়েল নাম্বার আর জিরো একটা রিয়েল নাম্বার, ডি একটা রিয়েল নাম্বার, জিরো একটা রিয়েল নাম্বার, তাহলে হয় ডিটা জিরোর থেকে বড় হবে, কিংবা সমান হবে, কিংবা ছোট হবে। তো বড় আর সমানটা হয়ে গেছে, এবার ছোটর কনসেপ্টটা আসছি। ইফ ডি লেস দ্যান জিরো, দেন the roots are imaginary এবং শুধু ইমাজিনারি তাই নয়, যে কোনো ক্ষেত্রেই যখন ইমাজিনারি রুট আসে কোনো একটা ইকুয়েশনের, একটা ইকুয়েশনের রুট যদি 2 + 3i হয়, তাহলে ওই ইকুয়েশনের আরেকটা রুট 3 - 3i হতেই হবে, হবেই। রিয়েল রুট একা আসতে পারে, কিন্তু কমপ্লেক্স রুট, মানে এখানে যদি আমি ইমাজিনারি রুটের কথা বলি যেখানে আই যুক্ত টার্ম রয়েছে, সেই ইমাজিনারি রুট কিন্তু কখনো একা আসে না, তার কনজুগেট পেয়ারকে সাথে নিয়েই আসে। শুধুমাত্র ইমাজিনারি রুটের ক্ষেত্রে কেন, যদি থার্ড রুটও আমরা দেখি, ঠিক আছে, ইরেশনাল রুটও যদি আমরা দেখি, যে 2 + √3, 2 + √3, যদি কোনো একটা ইকুয়েশনের রুট বেরোয়, তাহলে 2 - √3 সেই ইকুয়েশনের রুট অবশ্যই বেরোবে, বেরোতেই হবে। যেমন 2 + 3i যদি কোনো ইকুয়েশনের রুট বেরোয়, তাহলে 2 - 3i সেই ইকুয়েশনের রুট হবেই। ওই জন্য কোনো লিনিয়ার ইকুয়েশনে বা রৈখিক সমীকরণ বা 1 ডিগ্রি ইকুয়েশন, অর্থাৎ যেমন ধর এক্স ইকুয়ালস টু সামথিং এ, x = a, এটার ক্ষেত্রে কখনোই 2 + 3i বা 2 - 3i আকারে রুট বেরোতে পারে না। ঠিক আছে, 2 + 3i বা 2 - 3i আকারে রুট বেরোবে না, কারণ সেক্ষেত্রে আমাদের রুট একটাই পাবো, যেহেতু এক্স রয়েছে, এক্স এর পাওয়ার 1 রয়েছে, তাই রুট আমরা একটাই পাবো। তাই একটা যদি 2 + 3i পাই, তাহলে অপরটা আমাকে 2 - 3i আর একটা পেতেই হবে। কিন্তু লিনিয়ারের ক্ষেত্রে যেহেতু নাম্বার অফ রুট একটাই হতে পারে, ফলে কখনোই একজন আসলে আরেকজন আসার আর সুযোগ থাকছে না। 2 + 3i থাকলে 2 - 3i কিন্তু আর আসতে পারছে না রুট হিসাবে, ফলে সেটা থিওরিটিক্যালি রং হয়ে যাচ্ছে। কারণ 2 + 3i আসলে 2 - 3i আসবেই। তাই সেই কারণে লিনিয়ার ইকুয়েশনের রুট কিন্তু কখনো কমপ্লেক্সে বেরোবে না। লিনিয়ার ইকুয়েশনের রুট কিন্তু কখনো কমপ্লেক্স রুট বেরোনো পসিবল নয়, কারণ একটা কমপ্লেক্স রুট বা ইমাজিনারি রুট যদি বেরোয়, তাহলে সেক্ষেত্রে তার কনজুগেট পেয়ারটাও আসার সুযোগ থাকতে হবে। কিন্তু লিনিয়ার ইকুয়েশনে যেহেতু ডিগ্রি এক, তার মানে যে কোনো একটাই আসতে পারে, দুটো আর এটাই আসতে পারবে না, কিন্তু দুটোই আসতে হয়। তাই লিনিয়ার ইকুয়েশনে যেহেতু একজনই আসতে পারবে, দুটো আসতে পারছে না, তাই আসবেই না কমপ্লেক্স রুট, মানে ইমাজিনারি রুট আসবেই না। ঠিক আছে, তো যাই হোক, তো d <0 তখন রুট গুলো কি হবে? ইমাজিনারি হবে, এবং সেই ইমাজিনারি রুট সবসময় কিন্তু অকার্স উইথ কনজুগেট পেয়ার। ঠিক আছে, অনুবন্ধী যে পেয়ার, অনুবন্ধী যুগ্মে কিন্তু অবস্থান করে। দ্য রুটস আর ইমাজিনারি অ্যান্ড দি কমপ্লেক্স রুট অ্যান্ড দি ইমাজিনারি রুটস occurs in conjugate pair. This implies রুট গুলো কি কি আছে? z1, z2 আর কনজুগেট imaginary number. This implies z1 equals to, আমি বলতেই পারি z2 বার। তাহলে কেস ওয়ান এর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে রুট গুলো হচ্ছে পিওরলি রিয়েল হয়েছে, আর কেস টু তে দেখতে পাচ্ছি z1 equals to z2 বার হয়েছে। ঠিক আছে, তাহলে হেন্স আইদার z1, z2 আর পিওরলি রিয়েল, অথবা
z1 সমান z2 বার। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের প্রমাণটা কিন্তু করতে হতে পারে। তাহলে দুটো মেথড আমি শিখিয়ে রাখলাম, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কনসেপ্টে, একটা x1 y1 ধরে। তাই আমি যে কোনো একটা তোরা করতে পারিস। আমি x1 y1টা প্রথমেই শিখালাম, কারণ পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা x1 y1 ধরেই করব। কিন্তু এই অঙ্কটা বেশ ভালো একটা মেথড, সেকেন্ড মেথডে করতে পারি, তাই বলে দিলাম। ঠিক আছে, আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাও কিন্তু দেখালাম অঙ্কটার। চলে আসবো এবার নেক্সট কোয়েশ্চেনে। চলে আসবো এবার আমরা নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা বলেছে z1 এবং z2 আর কমপ্লেক্স নাম্বার, z1 z2 are complex numbers such that z1 by z2 is a purely real number. Is real number আর purely real number একই ব্যাপার, বিশুদ্ধ বাস্তব সংখ্যা শুধু বাস্তব সংখ্যা একই। ঠিক আছে, বিশুদ্ধ আমরা যদি কাল্পনিক সংখ্যার ক্ষেত্রে বলি তখন কাল্পনিক সংখ্যা বিশুদ্ধ অবিশুদ্ধর মধ্যে গল্প আছে। কিন্তু যেটা আমরা আগের ক্লাসেও ডিসকাস করছি, ওই জন্য প্রত্যেকটা জিনিস আমি আগের ক্লাসের কথা উল্লেখ করছি, তার মানে আগের ক্লাসটা অবশ্যই আমাদের দেখা জরুরি। সেখানে যাবতীয় যে বেসিক আইডিয়া, বেসিক কনসেপ্ট, সেগুলো কিন্তু এ টু জেড আমরা ক্লিয়ার করেছি। ঠিক আছে, তো z1 z2 আর কমপ্লেক্স নাম্বার, যেখানে z1 by z2 is a real number, then prove that the points representing z1 and z2 in the complex plane are collinear with the origin। আর collinear with the origin মানে অরিজিন থেকে যে লাইন পাস করছে, অরিজিন থেকে এমন একটা লাইন পাস করছে যে লাইনের উপর z1 এবং z2 সিচুয়েটেড। z1 এবং z2 কিন্তু এমন একটা লাইনের উপর অবস্থিত যেটা অরিজিন দিয়ে পাস করছে, এবং সেই সেম লাইনের উপর অবস্থিত। অরিজিন থেকে তো ইনফাইনাইটলি মেনি লাইন পাস হতে পারে, একটা অরিজিন থেকে তো ইনফাইনাইটলি মেনি লাইন পাস হতে পারে। তো যে কোনো তাদের মধ্যেই যে কোনো একজন লাইনের উপর z1 এবং z2 অবস্থান করছে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে শুরু করা যাক অঙ্কটা। তাহলে z1 z2 আমরা কিছু একটা ধরে নিচ্ছি এখানে। সলিউশন, লেট z1 equals to x1 plus i y1 আর z2 equals to হচ্ছে x2 প্লাস i y2, যেরকম ভাবে আগের অঙ্কেও ধরেছি প্রথম মেথডে। যেখানে x1 y1 তারা হচ্ছে রিয়েল নাম্বার, এবং x2 y2 তারাও হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে দেয়ার ফোর z1 বাই z2 করলে কত হচ্ছে, z1 মানে হচ্ছে x1 প্লাস i y1, আর z2 মানে হচ্ছে x2 প্লাস i y2। এরকম ডিভিশনের ক্ষেত্রে আমি কি করতে বলেছি, ডিভিশনের ক্ষেত্রে বলা হয়েছে যে সবসময় নিচে যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে সেই কমপ্লেক্স নাম্বারের যে কনজুগেট, অর্থাৎ x2 মাইনাস i y2 দিয়ে উপরে এবং নিচে কিন্তু প্রোডাক্ট করে দিতে হবে। তাহলে নিচের কমপ্লেক্স কনজুগেটটা দিয়ে গুণ করাতে নিচের কোনো কমপ্লেক্স নাম্বার থাকছে না, নিচটা রিয়েল নাম্বারে কনভার্ট হয়ে যাচ্ছে। তারপরে আমাদের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট সেপারেট করতে কিন্তু সুবিধা হবে। তাহলে x1 প্লাস i y1 তার সঙ্গে গুণ করতে হবে কোনটা, নিচের কনজুগেট অর্থাৎ x2 মাইনাস i y2, ডিভাইডেড বাই নিচেও তাই। এটা দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি, এখান থেকে উপরটা যেটা থরলি গুণ করতে হবে, কারণ উপরের কোনো মিল নেই। নিচেরটা a প্লাস বি মাইনাস বি এর ফর্মুলায় পড়বে, কিন্তু উপরেরটা কিন্তু আমাদের ডাইরেক্ট গুণ করতে হবে। তাহলে x1 x2 মাইনাস i ইন্টু x1 দিয়ে পুরোটাই গুণ করে নিচ্ছি। সবাই হ্যাপাজেটলি অনেকে করে, হ্যাপাজেটলি কেউ করবি না। x1 দিয়ে যখন করছিস তখন x1 দিয়ে দুটোকে এক টাইম গুণ করে নিবি, দেন i y1 দিয়ে এটাকে গুণ করবি, নাহলে কিন্তু ভুল হয়ে যায় অনেক সময়। একবার x1 দিয়ে করছিস, একবার i y1 দিয়ে করছিস, এভাবে একদম প্রয়োজন নেই, এটা হয় না ওরকম। তাহলে i ইন্টু x1 y2 প্লাস i ইন্টু এবার y1 দিয়ে করছি, তার মানে y1 x2 দেন মাইনাস i স্কোয়ার y1 y2। ঠিক আছে,
টোটালটা ডিভাইডেড বাই, এবার নিচে দেখতেই পাচ্ছিস a প্লাস বি a মাইনাস বি তে পড়ছে, এবং ওইভাবে যদি নাও মনে রাখিস তোরা সবসময় মাথায় রাখবি যে এই যে প্যাটার্নটা রয়েছে এক্স টু প্লাস আই ওয়াই টু, এটা সবসময় ইন্টু এক্স টু মাইনাস আই ওয়াই টু, যখন কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে তার কনজুগেট দিয়ে গুণ করা হবে তখন সেটা হয়ে যায় মডুলাস অফ জেড স্কোয়ার, অর্থাৎ রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু সবসময় যখনই এরকম ফর্ম দেখবি তখন কিন্তু এটা আমাদের মাথায় আনতেই হবে। যখনই দেখবি যে এরকম কোনো ফর্ম রয়েছে যে যেখানে এ প্লাস আইবি রয়েছে আবার এ মাইনাস আইবি রয়েছে, তখন কিন্তু আমাদের মাথায় কি থাকতে হবে, তখন মাথায় থাকতে হবে যে সেটার কমপ্লেক্স যে মানে মডুলাসটা, তার মডুলাসের স্কোয়ার দেবে, অর্থাৎ রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার পাবো। ঠিক আছে, কারণ আমরা আগের অঙ্কটাতে তো ভেঙে করেছি, যে সেখানে কি করেছিলাম এক্স টু স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার মাইনাস আই ওয়াই টুর হোল স্কোয়ার। তো যাই হোক, এখান থেকে রিয়েল পার্ট কমন নিচ্ছি, তাহলে এক্স ওয়ান এক্স টু, স্টেপ বেশি করি আমি, ছাড়, আই ইন্টু এক্স ওয়ান ওয়াই টু প্লাস আই ইন্টু ওয়াই ওয়ান এক্স টু, আর এখানে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, সেই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ হলে প্লাস ওয়ান, ডিভাইডেড বাই কত হচ্ছে না এক্স টু স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই টু স্কোয়ার। তাহলে এখানে পেয়ে যাচ্ছি এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু ইন্টু আই ইন্টু কত ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু, ডিভাইডেড বাই নিচে কত থাকছে এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার। এটা আমি এখনো বলছি যে তোরা কিন্তু ডাইরেক্ট করতে পারিস, কোনো অসুবিধা নেই, আমি যে ভেঙে করেছি তোদের ভেঙে না করলেও চলবে, ডাইরেক্ট তোরা এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার লিখে দিলে কেউ কিছু বলবে না। ঠিক আছে, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আর মাইনাসের সঙ্গে গুণ হয়ে প্লাস হয়েছে। এবার রিয়েল পার্টটা কত হচ্ছে, রিয়েল ইমাজিনারি পোর্শন আলাদা করলে এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু ডিভাইডেড বাই কত হলো এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার, আর এখানে প্লাস আই ইন্টু কত আসছে ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু ডিভাইডেড বাই এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার। এবার যদি আমরা কমপ্লেক্স নাম্বারের ইকুয়ালিটি কাজে লাগাই, কমপ্লেক্স নাম্বারের ইকুয়ালিটি যদি করি তাহলে কিন্তু আমাদের বা সেখান থেকে দরকার নেই, নর্মালি আমাদের বলে দিয়েছে জেড ওয়ান জেড ওয়ান ডিভাইডেড বাই জেড টু হচ্ছে একটা পিওরলি রিয়েল নাম্বার, জেড ওয়ান বাই জেড টু ইজ এ পিওরলি রিয়েল নাম্বার, তার মানে তার ইমাজিনারি পার্ট থাকতেই পারে না, তার ইমাজিনারি পার্ট এখানে শূন্য হতেই হবে, নাহলে সেটা পিওরলি রিয়েল নাম্বার হয় কি করে। তাহলে জেড ওয়ান জেড টুর যে এক্সপ্লিসিট ফর্মে একদম ভেঙে চুরে যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এটা প্লাস আই ইন্টু এটা। তাহলে যেহেতু জেড ওয়ান জেড টু হচ্ছে পিওরলি রিয়েল নাম্বার, তার মানে এই ইমাজিনারি পোর্শনটা সেটা কিন্তু মাস্ট বি ইকুয়ালস টু জিরো হতে হবে, ইমাজিনারি পোর্শনটা কি হতে হবে, শূন্য হয়ে যেতে হবে, তাই তো। তাহলে এখানে লিখে ফেল যে সিন্স জেড ওয়ান বাই জেড টু ইজ এ পিওরলি রিয়েল নাম্বার, তার মানে রিয়েল ইমাজিনারি পার্ট অফ জেড ওয়ান বাই জেড টু, ইমাজিনারি পোর্শন অফ জেড ওয়ান বাই জেড টু ইজ ইকুয়ালস টু জিরো। আর সেটা যদি শূন্য হয় তার মানে এটা হচ্ছে ইমাজিনারি পোর্শন, তাহলে সেটা শূন্য, অর্থাৎ ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু ডিভাইডেড বাই এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার সমান শূন্য।
তার মানে এখানে এটা যদি ওদিকে পাঠাই তাহলে জিরোর সঙ্গে গুণ হয়, আমার শুধুমাত্র উপরের পোর্শনটা শূন্য হয়ে পড়ে থাকবে, অর্থাৎ y1 x2 মাইনাস x1 y2 ইকুয়ালস টু 0। এবং সেখান থেকে আমরা আরো বলতে পারছি যে তার মানে y1 x2 ইকুয়ালস টু x1 y2, কিংবা y1/y2 ইকুয়ালস টু x1/x2, y1/y2 is equals to x1/x2। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে y1/y2 is equals to x1/x2, মানে আমি যদি সেটাকে এরকম ভাবে না লিখে y1/x1 করে করি তাহলে জিনিসটা কিন্তু সুবিধা হবে বেশি, বলতে মানে কনক্লুশনটা ড্র করতে সুবিধা হবে। অঙ্ক আমাদের প্রায় হয়ে এসছে। ঠিক আছে, y1/x1 ইকুয়ালস টু y2/x2, এবং হুইচ ইজ ইকুয়ালস টু, তাহলে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের কাছে এম ধরতে পারি, দুটোই যেহেতু সেম, তার মানে আমি ধরতে পারি এম, দুটোই যেহেতু সেম ধরতে পারি আমরা এম। তাহলে কত হচ্ছে, দেয়ার ফোর y1/x1 equals to m, this implies y1 equals to mx1। আবার y2/x2 সেটাও যেহেতু m, তাহলে আমরা ধরতে পারি কত, y2 equals to mx2। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে y1 x1 এবং y2 x2 দুটোই কিন্তু y ইকুয়ালস টু mx সমীকরণ দুটোকে মানে সমীকরণকে কিন্তু মানে স্যাটিসফাই করছে। ঠিক আছে, তো y ইকুয়ালস টু mx সমীকরণকে কিন্তু y1 x1 এবং y2 x2 দুটো পয়েন্টই যেহেতু স্যাটিসফাই করছে, তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে দিস দেয়ার ফোর x1, y1, মানে যেটা কিনা z1 অ্যান্ড z2 ইকুয়ালস টু x2, y2, both the point lies on the same line y ইকুয়ালস টু mx। এবং এই যে y ইকুয়ালস টু mx সেটা কার সমীকরণ, সেটা কিন্তু একটা স্ট্রেট লাইনের সমীকরণ, যেটা কিনা পাসিং থ্রু দি অরিজিন, which is a straight line, which is a straight line passing through the origin, which is a straight line passing through the origin। তাহলে সেখান থেকে এটুকুনি কনক্লুশন আমরা ড্র করতে পারছি যে যে স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করছে সেই স্ট্রেট লাইনের উপরই z1 এবং z2 সিচুয়েটেড। তার মানে z1, z2, অরিজিন lying on the same straight line y equals to mx, y equals to mx। তার মানে সেখান থেকে আমরা কি বলতে পারছি, এটা কোয়েশ্চেনে বলেছে যে z1, z2 যেহেতু সেম স্ট্রেট লাইনে রয়েছে এবং অরিজিন যেখানে রয়েছে সেখানেই রয়েছে, মানে কোলিনিয়ার উইথ দি অরিজিন, সেম স্ট্রেট লাইনে থাকার জন্য কোলিনিয়ার, এবং অরিজিন যেখানে রয়েছে তাই সেখানেই রয়েছে, তার মানে z1 z2 আর কোলিনিয়ার উইথ দি অরিজিন। ঠিক আছে, তার মানে এখানে আমরা যদি ছবিটা দেখি তাহলে কিরকম দাঁড়াবে, এখানকার যে ছবিটা আসবে সেটা হচ্ছে জাস্ট এখানে এক্স অ্যাক্সিস বা এখানে রিয়েল অ্যাক্সিস রয়েছে, এখানে রয়েছে ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে কোলিনিয়ার উইথ দি অরিজিন মানে এমন একটা স্ট্রেট লাইনের উপর থাকবে যেটার উপর অরিজিনটা রয়েছে, অর্থাৎ সেটা হতে পারে এরকম টাইপের।
সামথিং অরিজিন দিয়ে পাস করছে এমন একটা স্ট্রেট লাইন, তার উপর Z1 Z2 অবস্থান করছে। ঠিক আছে, এখানে রয়েছে অরিজিন, এই যে জায়গাটাতে রয়েছে আমাদের কাছে অরিজিনটা বা 0 0, এখানে থাকবে কোথাও একটা, যে কোনো এক জায়গায় থাকতে পারে লাইনের উপর, সেটা হচ্ছে Z1 বা কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, এবং তার উপরে কোথাও এক জায়গায় থাকলো হয়তো, বা নিচেও থাকতে পারে, এরকম উপরেই থাকতে হবে এমন কোনো কথা নেই, Z2, যেটা কিনা x2 y2 বা x2 প্লাস iy2, এবং এই লাইনটাই হচ্ছে আমাদের কাছে, তার মানে y ইকুয়ালস টু mx স্ট্রেট লাইনটা। বোঝা গেছে? তাই হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দিস প্রবলেম। ঠিক আছে, আমার মনে হয় না এতটা সুন্দর করে, এতটা ভালো করে কোথাও বা কোনো ক্লাসে করানো হচ্ছে, সেটা কিন্তু নাও হতে পারে। তো তোরা অবশ্যই ভালো করে জিনিসগুলো, ভিডিওগুলো দেখ, ভিডিওগুলোকে ফলো কর, এবং ক্লাসগুলোকে নিয়মিত যেভাবে করাচ্ছি সেভাবে খাতায় নোট ডাউন কর, পরীক্ষাতে সেভাবেই লিখবি। তোদের ভালো নাম্বার পাওয়ার থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। ইনফ্যাক্ট তোরা ফুল মার্কস পাওয়ার জন্য একদম ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবি, সেটুকুনি আমি বলতে পারি। তাই অবশ্যই অবশ্যই করে প্রতিদিনের প্রতিটা লেকচার যা যা আমি দেবো, যা যা আপলোড করব, প্রত্যেকটা সিকোয়েন্স ওয়াইজ কোনো রকম স্কিপ না করে প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখ, খাতায় নোট ডাউন করতে থাক, এবং সেভাবে না দেখে প্র্যাকটিস করতে থাক। তোরা অবশ্যই অবশ্যই করে প্রত্যেকটা কোয়েশ্চেন পরীক্ষা কমন পাবি। অ্যান্ড নট অনলি দ্যাট, তোরা অবশ্যই এতটাই ভালোভাবে প্রিপেয়ার হতে পারবি যাতে করে সে অঙ্কগুলোকে তোরা সুন্দরভাবে নামিয়ে আসতে পারিস। ঠিক আছে, তার জন্য কিন্তু নিয়মিত আমার ভিডিওগুলো ফলো করতে হবে, এবং অবশ্যই যারা যারা আমার ক্লাসে জয়েন করতে চাচ্ছিস, তারা অনলাইন ক্লাসে জয়েন করার জন্য কিন্তু যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছিস একদম উপরে, সেখানে সেই হোয়াটসঅ্যাপে জাস্ট হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু হয়ে যাবে যে তোরা সেকেন্ড সেমিস্টার এই ইউনিভার্সিটির ব্যাচে জয়েন করতে চাস। ঠিক আছে, তো যাই হোক, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে, বলেছে z ইজ এ ভ্যারিয়েবল কমপ্লেক্স নাম্বার such that the ratio z minus I by z plus 1 is purely imaginary number. z minus I by z plus 1 is a purely imaginary number, অর্থাৎ বিশুদ্ধ কাল্পনিক একটা সংখ্যা। এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেটা বলেছিল পিওরলি রিয়েল নাম্বার, একটা কোয়ান্টিটি দিয়ে বলেছিল, যেমন প্রথম অঙ্কটার ক্ষেত্রে z1 প্লাস z2 এবং Z1 ইন্টু Z2 পিওরলি রিয়েল নাম্বার বলেছিল। পরের অঙ্কটা Z1 বাই Z2 অর্থাৎ ডিভিশনটাকে রিয়েল নাম্বার বলেছিল। এবার কিন্তু এখানে একটা কোয়ান্টিটি দিয়েছে Z মাইনাস I বাই Z প্লাস 1 ইজ পিওরলি ইমাজিনারি নাম্বার, তার মানে এখানে কিন্তু রিয়েল পার্ট শূন্য হবে, এখানে কিন্তু রিয়েল পার্টটা যেটা রয়েছে সেটা কিন্তু শূন্য হয়ে যাবে। আগেরটা যেমন ইমাজিনারি পার্ট শূন্য হয়েছিল, এটা কিন্তু রিয়েল পার্ট শূন্য হবে। শো দ্যাট দি পয়েন্ট Z লাইজ অন এ সার্কেল, একটা সার্কেলের উপর, একটা বৃত্তের উপর অবস্থিত হবে, কমপ্লেক্স প্লেনের মধ্যে। কমপ্লেক্স প্লেনের মধ্যে একটা বৃত্তের উপর সিচুয়েটেড হবে এই জেড কমপ্লেক্স নাম্বারটা। তাহলে শুরু করা যাক। তাহলে আমি ধরে নিচ্ছি লেট জেড এর একটা ভ্যালু ধরে নেবো। এখানে যেহেতু Z1 Z2 নেই, তাই জেডটাকে ডাইরেক্ট এক্স প্লাস আই ওয়াই ধরলেই হবে, x1 y1 এর কোনো প্রশ্ন নেই এখানে, কারণ এখানে একটাই কমপ্লেক্স নাম্বার জেড আছে। তাহলে লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স কমা ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে, অনেকে আবার আইটাকেও মেনশন করে, করলে করতে পারিস, না করলেও দরকার নেই। আইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ইউনিভার্সাল নোটেশন, সেটা আই ইকুয়ালস টু রুট ওভার -1ই বোঝাবে, যেটাকে আয়োটা বলে আমরা জেনে থাকি। ঠিক আছে, তো যাই হোক, আমরা এবার এটা সিম্পলিফিকেশনটা করব যেখানে বসিয়ে। তাহলে দেয়ার ফোর জেড মাইনাস আই ডিভাইডেড বাই জেড প্লাস 1, তার মানে এক্স প্লাস আই ওয়াই মাইনাস কত, মাইনাস হচ্ছে আই, ডিভাইডেড বাই জেড প্লাস 1 মানে কত, এক্স প্লাস আই ওয়াই এগেন প্লাস 1। এবং সেটাকে যদি একটু সিম্পলিফাই করা যায়, তাহলে আমরা কি পাচ্ছি, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স প্লাস আই এর পোর্শনটা আলাদা করছি, এক্স এর পোর্শনটা আলাদা করছি, যাতে করতে সুবিধা হবে অঙ্ক করতে। ডিভাইডেড বাই, এখানেও তাই, এখানে এক্স প্লাস ওয়ানটা আসবে, কারণ ওয়ানের সঙ্গে এক্সটা দিলেই সেটা রিয়েল পার্টটা আলাদা হয়ে গেল, প্লাস আই ওয়াই। এবার কি নিয়ম, এবার আমাদের নিয়ম হচ্ছে, জানি আমরা সবাই যে রিয়েল পার্টের মানে নিচের পোর্শনটাকে রিয়েল আনার জন্য নিচের যে কনজুগেট কমপ্লেক্স নাম্বার সেটা দিয়ে কিন্তু উপর নিচে গুণ করতে হয়, সেটা দিয়ে উপর নিচে কিন্তু গুণ করতে হয়, তাই তো? তাহলে সেটা করলে কত আসছে, উপরে থাকছে হচ্ছে এক্স প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস 1
তার সাথে নিচের যে কনজুগেট সেটা হচ্ছে জাস্ট এখানে একটা মাইনাস চলে আসবে, অর্থাৎ x+1 মাইনাস আই ওয়াই দিয়ে উপর নিচে গুণ হবে। এখানেও সেম। তো এবার যদি উপরের পোর্শনটা নর্মালি গুণ করি তাহলে কি পাচ্ছি, উপরের পোর্শনটা গুণ করলে পেয়ে যাচ্ছি x × x+1, দেন মাইনাস i × xy। এবার এটা দিয়ে গুণ করলে প্লাস i × y−1 x+1, দেন মাইনাস i² y × y−1। তাহলে ডিভাইডেড বাই নিচটা কত হবে, নিচটা আমাদের a² + b² ফর্মুলায় ফেলে দিচ্ছি, মানে a² - b², কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেটা করছি যে রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার সেটাই লিখলে হয়ে যায়, আর বিশেষ কিছু লিখতে হয় না। তার মানে x+1 এর হোল স্কোয়ার প্লাস y²। আগের অঙ্কটা কিন্তু পুরো ভেঙে ভেঙে করেছি, কেন কি রকম আসছে a−b এর ফর্মুলা দিয়ে, a² - b² ফর্মুলা দিয়ে। এটা ডাইরেক্ট লিখলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার আমাদের কাজ হচ্ছে উপর থেকে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করতে হবে। উপর থেকে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টকে কিন্তু আমাদের আলাদা করে নিতে হবে। ঠিক আছে, তাহলে থরলি তার জন্য গুণ করে নেওয়া দরকার। যেমন প্রথমটা হচ্ছে x² + x−i xy। এবার এই দিকটা যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্লাস। আচ্ছা, আয়ের পোর্শনটা নাহলে কমন নিয়ে আমি কাজটা করছি, তাহলে সুবিধা হবে। আয়ের পোর্শনটা আমি কমন নিয়ে করছি। ঠিক আছে, একবারে করি, একটু একটু ভালো করে খেয়াল কর, একবারে করছি। এখানে i² মানে -1, তার সঙ্গে মাইনাস করলে হচ্ছে প্লাস, এবং সেটা যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে y² - y। এটা হয়ে গেল রিয়েল পার্ট। তোদের যদি দরকার পড়ে আরেকটা স্টেপ নাহলে নিজেরা করতে পারবি। এবার আমি আয়ের পোর্শনটা কমন নিচ্ছি। আয়ের পোর্শনটা কমন নিলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত, y−1 x+1, আর এখান থেকে থাকছে হচ্ছে -xy। এবং টোটালটা ডিভাইডেড বাই যা আছে সেটাই x+1 এর হোল স্কোয়ার। তাহলে কত হলো, x² + y² + x−y প্লাস i ইন্টু যা আছে আছে। অ্যাকচুয়ালি আমাদের এই পোর্শনটা তো কাজেই লাগবে না, আমরা এটাকে বেকার ঝামেলা বাড়ানোর কি খুব দরকার আছে? আমাদের তো এই পোর্শনটা কাজেই লাগবে না। তাও নয় করে দিচ্ছি, কিন্তু আমাদের কিন্তু এই ক্যালকুলেশনটা আলটিমেটলি না করলেও চলে। তাহলে কত হচ্ছে এখানে, xy মাইনাস না প্লাস ওয়াই মাইনাস এক্স, এটা আবার 1 দিয়ে করছি, তাহলে -x - 1 -xy একটা আগে থেকেই রয়েছে, তাহলে সেটা সেটা কেটে যাচ্ছে, ডিভাইডেড বাই এটা। আমরা এবার যদি রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করি তাহলে হচ্ছে x² + y² + x - y ডিভাইডেড বাই কত না, x+1 এর হোল স্কোয়ার প্লাস i ইন্টু এখানে কত, y−x - 1, আর নিচের পোর্শনটা কত হচ্ছে x+1 এর হোল স্কোয়ার প্লাস y²। তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে রিয়েল পোর্শন, এটা হচ্ছে আমাদের কাছে ইমাজিনারি পোর্শন, তাই তো? এটাই হচ্ছে আমাদের কাছে রিয়েল পার্ট, এইটুখানি অংশ। আর এই পোর্শনটুকু হচ্ছে ইমাজিনারি পার্ট। অফ দি কমপ্লেক্স নাম্বার z -i/z+1। তাহলে দেয়ার ফোর, এবার বলেছি ওই যে কমপ্লেক্স নাম্বারটা z - i/z+1 সেটা পিওরলি রিয়েল নাম্বার।
পিওরলি ইমাজিনারি নাম্বার, তার মানে রিয়েল পোর্শনটা সম্পূর্ণ জিরো। আগের অঙ্কগুলোতে ইমাজিনারি পোর্শনটাকে জিরো করেছিলাম, এই অঙ্কটাতে কিন্তু রিয়েল পার্টটাকে জিরো করে দিতে হবে, করে একটা ইকুয়েশন পাবো, এবং সেই ইকুয়েশনটা যে সার্কুলার ইকুয়েশন হবে সেটা আমাদের দেখাতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম বা since z minus I by z plus 1 is purely imaginary, তাহলে সেখান থেকে আমরা কি ড্র করতে পারছি কনক্লুশন? এটার যে রিয়েল পোর্শনটা, এটার যে রিয়েল পোর্শনটা সেটাই শুধুমাত্র জিরো হবে, কমপ্লেক্স পোর্শনটা থেকে যাবে। তাই তো, এটা রিয়েল পার্টটা থাকবে, মানে জিরো হয়ে যাবে। এতক্ষণ কমপ্লেক্স পোর্শন গুলোকে জিরো করেছিলাম। রিয়েল পোর্শন কোনটা? রিয়েল পোর্শন হচ্ছে, এখানে লিখে দিয়েছি, এটা হচ্ছে রিয়েল পোর্শন, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। এবার এই পোর্শনটা জিরোর সঙ্গে গুণ হয়, তো এটা ওই দিকটা জিরোই থাকবে। তাহলে উপরের পোর্শনটা শুধুমাত্র থেকে যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, এবং সেটা অবভিয়াসলি একটা সার্কুলার ইকুয়েশন। কেন সেটা সার্কুলার ইকুয়েশন সেটা আমরা জানতে পারি, সেটা আমরা ফার্স্ট সেমিস্টারেই করেছি। সেখানে আমরা অবশ্যই দেখেছি যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিতে কখন সার্কুলার ইকুয়েশনকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, তাহলে এটা অবভিয়াসলি একটা সার্কুলার ইকুয়েশন। এবার কেন সার্কুলার ইকুয়েশন সেটাও বলে রাখি। কেন এটা সার্কুলার ইকুয়েশনকে ইন্ডিকেট করছে সেটাও আমরা বলে রাখতে পারি, যে সিন্স বা কম্পেয়ারিং, এটাকে 1 নম্বর নাম দিচ্ছি, কম্পেয়ারিং 1। আমি একদম নিখুঁত ভাবে লেখাবো এরকম লেখা কিন্তু বইতে হয়তো নাও থাকতে পারে, কিংবা কেউ নাও লেখাতে পারে, কিন্তু আমি একটা হায়ার ক্লাসে, একটা গ্রাজুয়েশনে ঠিক যেভাবে লেখা উচিত, যেভাবে এক্সপ্লেন করা উচিত প্রতিটা বস্তুকে, সেভাবেই কিন্তু আমি করাবো। ঠিক আছে, তাতে মনে হতে পারে 2 লাইন হয়তো বেশি লেখা হচ্ছে, কিন্তু সেই বেশি লেখাটাও কিন্তু অনেক বেশি খাতার মানটাকে উন্নত করবে। এটা সার্কুলার ইকুয়েশন দেখে না বলে আমি যদি বলি যে কেন সার্কুলার ইকুয়েশন, তাহলে কিন্তু আরো বেশি সুন্দর হয় অঙ্কটা। যে কম্পেয়ারিং 1 উইথ দি general equation of second degree জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা কি ছিল না, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy, বা 2hxy-টাকে অনেকে মাঝখানে রাখে, একই ব্যাপার, 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের কাছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তো সেই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির সঙ্গে যদি আমি 1 নম্বরকে কম্পেয়ার করি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? তাহলে আমরা পেয়ে যাচ্ছি, উই গেট a ইকুয়ালস টু কত 1, b ইকুয়ালস টু কত 1, তারপর h ইকুয়ালস টু কত 2h টা 0, তার মানে h-টাও 0, তারপর g-টা কত 2g-টা হচ্ছে এখানে 1, কারণ x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2g, তাই তো, তাহলে সেটা 1, তাহলে g-টা হচ্ছে হাফ, আর y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2f, 2f-টাও কিন্তু এখানে -1, নট সিম্পলি 1, এখানে একটা নেগেটিভ সাইন আছে, তাহলে অবভিয়াসলি -1ই বলতে হবে আমাকে। আর সি কনস্ট্যান্ট টার্ম বলে কিছু নেই এখানে, এক্সট্রা করে কোনো কনস্ট্যান্ট টার্ম এখানে নেই, তার মানে সেটা হচ্ছে 0 সিটা। ঠিক আছে, তাহলে এটা সার্কুলার ইকুয়েশন কি করে বুঝতে পারছি? সার্কুলার ইকুয়েশন বোঝার জন্য আমরা যেটা লিখতে হতে পারে,
সেটা হচ্ছে সিন্স a equals to b, that is coefficient of সার্কেল ইকুয়েশন হতে গেলে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে সমান হতে হবে এবং এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট থাকলে চলবে না, অর্থাৎ এক্স ওয়াই টা শূন্য হতে হবে, এক্স ওয়াই যুক্ত টার্মটা শূন্য হতে হবে কোএফিসিয়েন্টটা। তাহলে একটা কন্ডিশন হলো, অ্যান্ড এইচটা যেহেতু শূন্য, দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ এক্স ওয়াই ইকুয়ালস টু শূন্য। তাহলে দেয়ার ফোর ওয়ান রিপ্রেজেন্টস a circle in the complex plane বা আর্গান প্লেন। কমপ্লেক্স প্লেন বা আর্গান প্লেন একই কথা। সেন্টার, সেটাও বলে দিচ্ছি, সেন্টার ইজ, যারা এত লিখতে পারবি না, লিখতে চাইবি না, যারা খাটনি কমাতে চাইবি, শুধুমাত্র মানে লিখতে পারলেই হলো এরকম ভাববি, তারা অবশ্যই এই 1 নম্বর লেখার পর ডাইরেক্ট লিখে দিবি দিস ইজ এ ইকুয়েশন অফ এ সার্কেল। ঠিক আছে, তাহলে এত ডেসক্রিপশন দিয়ে লিখতে হবে না, বা সার্কেলটা যে অ্যাকচুয়ালি যে সার্কেল সেটাকে বোঝানোর দরকার পড়বে না। ঠিক আছে, এই যে দুটো জিনিস হোল্ড করলে তখন সেটা সার্কেল হয়। কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর কোয়াই স্কোয়ার সমান হতে হবে এবং এক্স ওয়াই যুক্ত টার্মের কোএফিসিয়েন্টটা শূন্য হতে হবে, এবং সেটা হয়েছে এখানে। ঠিক আছে, তাহলে হু সেন্টার ইজ, সেন্টারের ফর্মুলা কি, মাইনাস জি মাইনাস এফ। এবার জি আর এফ বার করাই আছে এখানে, জিটা হাফ, এফটা মাইনাস হাফ, তার মানে হচ্ছে মাইনাস হাফ আর মাইনাস অফ মাইনাস হাফ। তার মানে হয়ে গেল -1/2, +1/2 হচ্ছে সেন্টার। অ্যান্ড রেডিয়াসটা কত, রেডিয়াসটা হচ্ছে √, ফর্মুলা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, একদম ক্লাস 11 এর ফর্মুলা এগুলো সার্কেল চ্যাপ্টারের, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জিটা কত, জিটা কত, হাফ, মাইনাস হাফ, না সরি জিটা হচ্ছে হাফ। ঠিক আছে, যদিও স্কোয়ার হবে একই ব্যাপার, কিন্তু তাও ভুল লেখার তো কোনো প্রয়োজন নেই। আর সিটা ছিল শূন্য, তাহলে 1/2 এর স্কোয়ার, তার মানে হচ্ছে 1/4 প্লাস 1/4। তার মানে হয়ে গেল কত, আবার এটা -1/4 করে দিস না, করে আবার শূন্য করে দিস না, কারণ স্কোয়ার রয়েছে। তার মানে হয়ে গেল 2/4, তার মানে 1/2, তার মানে হচ্ছে 1/√2 হচ্ছে রেডিয়াস, 1/√2 হবে রেডিয়াস তাহলে আমাদের এখানে। ঠিক আছে, অর্থাৎ যদি গ্রাফিক্যালি দেখি এটাকেও, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি গ্রাফিক্যালি বলার চেষ্টা করছি, এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখি, এক্সপ্লেন করি, তাহলে একটা সার্কেল পাবো, এবং সার্কেলের সেন্টারটা কোথায় থাকবে, সার্কেলের সেন্টার থাকবে হচ্ছে এই যে -1/2, -1/2 মানে কোন জায়গাটা থাকবে, এটা যদি আমি বলি, এটা যদি -1/2 বলি, আর হাফ কোন জায়গায় থাকবে, এরকম জায়গায় থাকবে হাফ, তাহলে তাদের যে সেন্টার, মানে তাদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, সেই জায়গাটাতে সেন্টারটা থাকবে, সেই জায়গাটাকে সেন্টার করে আমাদের সার্কেলটা হবে। সার্কেলটা কিন্তু আমাদের হবে ওই যে জায়গাটা সেখানটাকে সেন্টার করে, অর্থাৎ সার্কেলের ইকুয়েশন, সার্কেলটা কিরকম দেখতে হয়ে যাবে, এরকম একটা সার্কেল পাবো আমরা, এবং রেডিয়াসটা কিন্তু কত হবে, 1/√2 হবে। রেডিয়াসটা কিন্তু আমাদের কাছে হয়ে যাবে 1/√2। আচ্ছা, এই সার্কেলটা কি অরিজিন দিয়ে পাস করছে, অবভিয়াসলি অরিজিন দিয়ে পাস করছে, কনস্ট্যান্ট টার্ম কিন্তু নেই। কনস্ট্যান্ট টার্ম যেহেতু নেই, তার মানে সার্কেলটা অবভিয়াসলি অরিজিন দিয়ে পাস করছে, তাহলে অরিজিন দিয়ে পাস করিয়ে দিলাম। ঠিক এতটাই নিখুঁতভাবে আমাদের শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে। কেন আমি অরিজিন দিয়ে পাস করালাম, কারণ দেখতে পাচ্ছি সার্কেলের যে ইকুয়েশনটা সেখানে কোনো কনস্ট্যান্ট টার্মটা শূন্য হয়ে রয়েছে, এখানে কোনো সি টার্মটা নেই, সি টার্মটা এখানে নেই, তার মানে সেটা সার্কেলটা পাসিং থ্রু দি অরিজিন, সেটাকেও মেনশন করে দিই।
ঠিক আছে, রিপ্রেজেন্টস আ সার্কেল হুইচ ইজ পাসিং থ্রু দি অরিজিন। কারণ 0 0 বসানোর সাথে স্যাটিসফাই করছে, কারণ কনস্ট্যান্ট টার্মটা তো নেই। ঠিক আছে, তার মানে অরিজিন দিয়ে পাস করবে। তাহলে গ্রাফটা দাঁড়াবে হচ্ছে এরকম। আর এই যে পয়েন্টটা, সেটা সেন্টার যদি বলি সেটাকে, সেটা হচ্ছে -1/2, পয়েন্টটা। বোঝা গেল? এই হচ্ছে অঙ্কটা। তো লাস্টের দিকে আমি একটু কোঅর্ডিনেট জিওমেট্রি কনসেপ্টটা আবার রিক্যাপ করলাম। তোরা যারা কম দেখবি, মানে কম লিখতে চাইবি, কিংবা তাদের হাতে টাইমটা কম রয়েছে, তোর দেখবি পরীক্ষার সময় টাইমেরও তো একটা ব্যাপার রয়েছে, এতটা লিখতে গেলে তো একটু টাইম লাগবে, অবভিয়াসলি স্বাভাবিকভাবেই এটা লাগবে। তো সেক্ষেত্রে তোরা 1 নম্বর ইকুয়েশন এত অব্দি করবি, করার পর লিখবি যে দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল। ঠিক আছে, সেই সার্কেলের যে ডেসক্রিপশনটা সেটা আমি যদি দিলাম, সেটা না দিলেও সেক্ষেত্রে আর কি করা যাবে। ঠিক আছে, দাঁত কাচ্চারা লিখে ছাড়বি না, অন্তত অবশ্যই বলে দিবি যে 1 নম্বর লেখার পর যে দিস ইজ এ ইকুয়েশন অফ এ সার্কেল। ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এতটাই থাক। আজকের ক্লাসে আমি আর এগোচ্ছি না। আজকে তাহলে আমরা কি কি শিখলাম সেটা হচ্ছে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার, এবং তার উদাহরণ দিলাম, তার ডেফিনেশন দিলাম, তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন করলাম। তারপর সেখান থেকে তার বিভিন্ন প্রপার্টি নিয়ে আলোচনা করলাম, কখন কি রিয়েল হবে, কখন কমপ্লেক্স নাম্বারের সঙ্গে তার কনজুগেটের বিয়োগফল যোগফল সেটা কি রকম রিয়েল হবে না কমপ্লেক্স হবে সেটা দেখলাম। যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ Z1 + Z2, Z1 - Z2, Z1/Z2, Z1 × Z2, তাদের উপর কমপ্লেক্স নাম্বারের কনজুগেটের কিরকম এফেক্ট পড়ে। ঠিক আছে, অর্থাৎ সেই সামেশন এবং কনজুগেটের যে কনসেপ্ট সেটা ইন্টারচেঞ্জ করতে পারি, আগে পরে কাজটা করলে সেম ভ্যালু দেয়, সেগুলো জানলাম। এবং সেই সাথে সেই রিলেটেড এসকে মাপার বই থেকে, আমাদের যে স্ট্যান্ডার্ড বই ক্লাসিক্যাল অলজেব্রার এসকে মাপা, সেখান থেকে কিন্তু যে যে প্রবলেমগুলো শুধুমাত্র কনজুগেট হবে কমপ্লেক্স নাম্বার কনসেপ্টের উপর ডিপেন্ড করে রয়েছে, সেগুলো কিন্তু করলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা শিখবো আরো অন্য অন্য নতুন টপিক, নতুন কোনো আলোচনায় আমরা দেখা হবে। কিন্তু তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তারা বা তারা কনসেপচুয়াল কম্প্যাক্ট হয়েছে নোট সহ ভিডিও দেখে তারা উপকৃত হতে পারে। এবং যারা যারা অবশ্যই আমাদের ক্লাস জয়েন করতে চাইছো, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই আমাকে হোয়াটসঅ্যাপ করো, আজই যোগাযোগ করো। ঠিক আছে, কোনো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করলেই হবে, যেখানে নিজেদের নাম, কোন ইউনিভার্সিটি এবং ক্লাস সেকেন্ড মানে সেকেন্ড সেমিস্টারের ব্যাচে তোমরা জয়েন করতে চাইছো, সেটা অনার্স না জেনারেল সেটা অবশ্যই মেনশন করতে হবে। করে আমাকে হোয়াটসঅ্যাপ করলেই শুধুমাত্র হবে। ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। তো অবশ্যই তোমরা ক্লাসে জয়েন করো, প্রত্যেকটা জিনিস তোমরা এতটাই নিখুঁতভাবে শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, পরীক্ষার সময় প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের হাতের মুঠোয় থাকবে। এবং অবশ্যই কিন্তু প্রতিটা কোয়েশ্চেন তোমরা অ্যাটেম্প করে আসার জন্য একদম ভালো করে রেডি হয়ে যেতে পারবে। ঠিক আছে, সারা বছর ধরে এত কিংবা সারা সেমিস্টার ধরে এতটাই প্র্যাকটিস করানো হবে, এত রকম ভাবে শেখানো হবে, এবং এতটাই কনসেপচুয়াল ওয়েতে আমরা এগোবো। ঠিক আছে, শুধুমাত্র দুটো ফর্মুলা জানবো, অঙ্ক করবো, সেটা কিন্তু হায়ার স্টাডিজ আর হতে পারে না। তাই প্রত্যেকটা জিনিস আমরা কনসেপচুয়ালি থিওরিটিক্যালি প্র্যাকটিস করব, এবং সেই সাথে অঙ্ক তো আমরা করছি। ঠিক আছে, তো যাই হোক, আজকে তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের আলোচনায়। ততক্ষণের জন্য ভিডিওটি দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, এবং নেক্সট ক্লাসের জন্য কিন্তু রেডি থাকো। ঠিক আছে, চলো আজকের মতো তাহলে টাটা।